আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইমেল সিগনেচার নিয়ে। এর আগে আমরা যখন টেবিল নিয়ে আলোচনা করেছিলাম, তখন ইমেল সিগনেচার নিয়ে সংক্ষেপে কিছু ধারণা দিয়েছিলাম শুধুমাত্র। কিন্তু আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইমেল সিগনেচার তৈরি করতে হলে আপনাকে কয়েকটা স্টেপ পাস করতে হবে। আর সেগুলো হচ্ছে ফটোশপ, পোস্ট ইমেজ, HTML, এরপর হচ্ছে ইমেল সিগনেচার অ্যাড করা। এট ফার্স্ট আপনি কি ধরনের বা কেমন ডিজাইনের সিগনেচার চান সেটার একটা টেমপ্লেট ফটোশপে ডিজাইন করতে হবে। এরপর ডিজাইন করার সমস্ত ইমেজগুলোকে পোস্ট ইমেজ ওয়েবসাইটে আপলোড করতে হবে। এরপর তৃতীয় ধাপে টেমপ্লেটটিকে HTML এ কনভার্ট করতে হবে এবং সর্বশেষ ধাপ হচ্ছে সিগনেচারটিকে ইমেলে অ্যাড করা। প্রত্যেকটি স্টেপ যদি আপনি নিখুঁতভাবে ফলো করতে পারেন, তবে একটি কমপ্লিট ইমেল সিগনেচার তৈরি করা পসিবল। আর তার জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন এবং ধৈর্য নিয়ে কোডিং করা মানসিকতা। আমি আগেই বলেছি, যদি আপনি একটি নির্দিষ্ট কাজের উপর দক্ষ এবং প্রফেশনাল হন, তবে সেখান থেকে অবশ্যই একটা ভালো আউটপুট আপনি অবশ্যই পাবেন। তাই আমি সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। এবার চলুন আমাদের প্রথম স্টেপ ফটোশপ নিয়ে আলোচনা করা যাক। যদি আপনার কাছে ফটোশপ সফটওয়্যারটি না থাকে, তাহলে অনলাইন থেকে অবশ্যই এটা নামিয়ে নেবেন, কারণ অনলাইনে অনেক র্যাক ভার্সনই কিন্তু পাওয়া যায়। আর যদিও আপনার কাছে ফটোশপ সফটওয়্যার না থাকে, তাহলে চিন্তার কোনো কিছু নেই। আপনি যদি ইমেজ সিগনেচার লিখে গুগলে সার্চ করেন, এখান থেকে অনেক টেমপ্লেট কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি আপনার প্র্যাকটিসের জন্য এই টেমপ্লেটগুলো দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা কিন্তু হবে না। আমরা এখানে দেখতে পারতেছি অনেক ইমেজ সিগনেচার টেমপ্লেট আমরা এখানে পেয়েছি। এখান থেকে আমরা চাইলেই কিন্তু যে কোনো ধরনের একটা ইমেজ সিগনেচার টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। তবে যেহেতু আমাদের 4টা স্টেপ ফলো করতে হবে, সেক্ষেত্রে আমি একটা ইমেজ সিগনেচার টেমপ্লেট কি করে তৈরি করতে হয় ফটোশপে, সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো। অর্থাৎ পুরো প্রসেসটাই আমি একদম জিরো থেকে আপনাদেরকে দেখাবো। তাহলে প্রথমত আমার একটা ছবি প্রয়োজন হবে। আপনি ছবিগুলো নেওয়ার জন্য চলে যাবেন হচ্ছে পিক্সেল ওয়েবসাইটে। এখানে গেলে আপনি ইজিলি যে কোনো ধরনের ছবি কিন্তু পেয়ে যাবেন। আমি যদি এখানে এসে সার্চ করি হচ্ছে ম্যান লিখে, তাহলে আমি এখান থেকে পুরুষের ছবিগুলো পেয়ে যাব। সাপোজ আমি এখান থেকে এই ইমেজটা নিচ্ছি, তো এখান থেকে আমি জাস্ট ক্লিক করি আর হচ্ছে ফ্রি ডাউনলোড। এরপর আমাকে সেভ করতে বলছে, আমি ইমেজটাকে ওকে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি ইমেজটাকে কাট করে নিয়ে যাব আমার ডেস্কটপে। এখন মূলত আমাকে ফটোশপ নিয়ে কাজ করতে হবে। পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো, তাই চিন্তার কোনো কিছু নেই। যদি আপনি পুরো ভিডিওটা একদম না জেনে ফলো করেন, তাহলে আশা করি এখান থেকে ভালো একটা বেনিফিট আপনারা পাবেন। তো প্রথমে আমি এখান থেকে একটা ডকুমেন্ট নিব। তো ডকুমেন্টটা হচ্ছে 500 উইথ আর হচ্ছে 300 হাইটের একটা ডকুমেন্ট আমি নিতে চাই। সেক্ষেত্রে ফাইল থেকে আমি নিয়ে যাব, নিউ থেকে 500 উইথ বাই 300 হাইটের একটা ডকুমেন্ট আমি এখান থেকে ক্রিয়েট করলাম। এখন আপনি চাইলে এখানে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরও কাজ করতে পারেন। তো ডিফল্ট অবস্থায় আমি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড গুলো ছিল, এটাকে আমি ফেলে দিব এবং এখানে আমি এখান থেকে শেপ টুল থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করি এবং এখান থেকে একটা শেপ ক্রিয়েট করি। দেন এখান থেকে মুভ টুল সিলেক্ট করব। এরপর হচ্ছে আমি আমার এই ডকুমেন্ট সাইজটাকে একদম অ্যাডজাস্টমেন্ট করে নেই, উপর থেকে আমি টিক মার্ক দিয়ে দিই। তো ডিফল্ট অবস্থায় আমার যে কালারটা ছিল হোয়াইট, সেটা আমার নিচে পড়ে গেছে। তাই এটা আমার মূলত এখন দরকার নেই, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। এরপর আমার এখান থেকে রেড ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, আমি এখান থেকে অন্য একটা কালার চয়েস করব। এই রেড ব্যাকগ্রাউন্ডের উপর থেকে আমি ক্লিক করি। দেন এখান থেকে আমি চাইলে এই কালারটা দিয়ে দিতে পারি। অথবা আপনি যদি এখানে এই কালারটার উপরে ক্লিক করেন ডাবল ক্লিক, তাহলে আপনার এখানে একটা কালার প্লেট ওপেন হবে। দেন আপনি এখান থেকে কালার একটা চয়েস করে নিতে পারেন। তো আমি চাইতেছি আমার ডিফল্ট অবস্থায় এই কালারটা থাকুক, আমি ওকে দিলাম। এখন আমি আমার সমস্ত ডিজাইনগুলো এখানে করব। আমি চাইতেছি বাম পাশে আমার লোগোটা থাকবে অথবা আমার ছবি থাকবে, আর হচ্ছে মাঝখানে থাকবে আমার নাম এবং ডেজিগনেশন, এবং মাঝখানে আমার যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো থাকবে। তাহলে প্রথমে আমি এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে ওপেনে ক্লিক করি। ডেস্কটপে যে ছবিটা রেখেছিলাম এই ছবিটাকে ওপেন করি। ওপেন করার পর আমি দেখতে পারতেছি আমার ছবিটা অন্য একটা ডকুমেন্টে ওপেন হয়েছে। এখন এই ইমেজের পাশে যে লক বাটনটা আছে, এটাকে ক্লিক করে জাস্ট আনলক করব। এরপর ইমেজটাকে আমি হচ্ছে কন্ট্রোল টি প্রেস করি, তারপরে এখান থেকে শিফট ধরে আমি ছোট বড় করে নিতে পারি। এখান থেকে আমি একটু ছোট করে নিলাম। এরপর এখান থেকে ওকে দিলাম। দেন এই ইমেজটাকে নিয়ে হচ্ছে আমি আমাদের টেমপ্লেটে চলে যাই। এখানে আসার পর আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রাখতে পারি। আমি চাইতেছি হচ্ছে আমার এতটুকু থাকবে। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট কিন্তু করে নিতে পারবেন। আপনি চাইলে পুরো ডকুমেন্টটাকে জুম ইন জুম আউট করে সাইজ করে নিতে পারবেন।
এখন আমি এখানে মূলত একটা শেপ ক্রিয়েট করি, এখান থেকে যাই হচ্ছে ইলিপস টুল, এখানে শিফটে ধরে একটা রাউন্ড সার্কেল তৈরি করতেছি, যে রাউন্ড সার্কেলটার মাঝখানে আমার এই ইমেজটা থাকবে। তো রাউন্ড সার্কেলটা ক্রিয়েট করলাম, এখন হচ্ছে যে আমার এই ইমেজটাকে আমি রাখবো হচ্ছে আমার এই সার্কেলটার ভিতরে। তার জন্য আমি ইমেজটাকে আরেকটু ছোট করে নেই। এখন যেহেতু আমি চাইতেছি হচ্ছে আমার এই ইমেজটা থাকবে আমার এই শেপের মধ্যে, তাহলে আমি এই ইমেজটাকে রাখবো হচ্ছে নিচে, আর শেপটা থাকবে মূলত আমার উপরে। এখন এইখান থেকে আমি এই ইমেজটাকে ধরে উপরে নিয়ে আসি, ড্রাগ করে উপরে নিয়ে আসলাম। এখন এই ইমেজটার উপর রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করি। আমি দেখতে পারতেছি আমার ইমেজটা কিন্তু একটা শেপের মাঝখানে চলে আসছে। এখন এখান থেকে আপনি চাইলে আপনার ইমেজটাকে ড্রাগ করে কিন্তু সমান করে নিতে পারবেন। তো আমি দেখতে পারতেছি আমার এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, এবং আমার যে ইলিপস যে টুলটা ছিল, অর্থাৎ এইখানে যে শেপটা আছে সেটাও দেখতে পারতেছি, আর এই পাশে আমার কি ইমেজটাও আছে। আমি দুইটাকে সিলেক্ট করি, করার পর কন্ট্রোল জি ক্লিক করি, অর্থাৎ এটা আমার একটা গ্রুপের মধ্যে কিন্তু চলে গেছে। এখন আপনি চাইলে এটাকে পুরোটাকে ছোট বড় করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ছোট বড় করতে চান। তো আমার কাজের সুবিধার্থে এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করে এখান থেকে লক করে দিই। এরপর আমি এই দুইটাকে সিলেক্ট করি, করার পর এখান থেকে ধরে আমার যতটুকু যেই জায়গায় প্রয়োজন আমি সেই জায়গায় রেখে দিলাম। আমি এখন এখান থেকে আরেকটু ছোট করে দিই ইমেজটাকে। ঠিক আছে, আমার ইমেজটা তৈরি করার পালা শেষ। এখন আমি আমার এইখানে নামটা লিখবো, আর এইখানে থাকবে হচ্ছে আমার ডেজিগনেশনটা। তো এখান থেকে আমি জাস্ট টাইপ টুল সিলেক্ট করতেছি, এরপর এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি এখানে নামটা লিখে দেই। পুরোটাকে আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, করার পর এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে কালারটা হোয়াইট করে দেই, এরপরে ওকে ক্লিক করি। এখন এখান থেকে আপনি জাস্ট যেখানে রাখতে চান সেখানে নিয়ে আসেন টেক্সটটাকে। এরপর আপনি যদি চান নিচে আপনার ডেজিগনেশনটা থাকবে, সেটার ক্ষেত্রে আপনি কন্ট্রোল তারপরে শিফট ধরে এইটাকে ধরে টান দেন নিচের দিকে, তাহলে আপনার এটা ডুপ্লিকেট হবে। এবং আপনি এখান থেকে টিতে ক্লিক করেন, অথবা এখান থেকে আবার টাইপ টুল নেবেন, নেওয়ার পর এখানে ক্লিক করেন, কন্ট্রোল এ দিয়ে ব্যাকস্পেস দিয়ে ফেলে দেন। এরপর আপনার ডেজিগনেশনটা কি হতে পারে, আমি এখানে লিখে দিলাম হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। এরপর আমি উপরে টিক মার্ক দেই। এখন এখান থেকে আমি এটাকে জাস্ট অ্যালাইনটা সেন্টার করি। এখন আমার এইটাতে এত বড় থাকবে না, আমি এখান থেকে কিন্তু ফন্ট সাইজটাকে ছোট বড় করতে পারি। 24 পিটি আছে, এখান থেকে আমি ছোট করে নিই। ওকে, এটাকে সেন্টারে বসাই। আমি আমার ইমেজ আর টেক্সট গুলাকে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করে নিই এখান থেকে। আমি এখানে রাখলাম এটাকে, আর এটাকে ধরে এখানে নিয়ে আসি। এরপর আমি আরেকটা শেপ নিয়ে এখান থেকে ক্লিক করে হচ্ছে আরেকটা শেপ নেই। আমি সাপোজ এইখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিতেছি, আর এই শেপটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করব। আমি সাপোজ কালারটা এইটা দিয়ে দিলাম। এখন সেম এটাকে যদি আপনি কন্ট্রোল ধরে ড্রাগ করে নিচে নিয়ে আসেন, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি দেখতেছি এই টেক্সটটাকে যখন এখানে নিয়ে আসতেছি, তখন এই টেক্সটটা চলে যাচ্ছে হচ্ছে আমার এই শেপের নিচে। তাহলে যেটা করতে হবে, এই শেপটা আমার টেক্সটটা কোথায় ছিল, এই শেপটাকে নিচে নিয়ে আসি। এটা হচ্ছে আমার শেপ, আর এটা হচ্ছে আমার টেক্সট। তাহলে এই টেক্সটটাকে ধরে আমি উপর নিয়ে আসি। এখন এইটাকে নিয়ে আমি জাস্ট উপর নিয়ে চলে যাই। এখন আমি চাইলে এখান থেকে টেক্সটটা নিয়ে এসে এখানে বসাই। তো এখান থেকে চাইলে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। এখন আমি এটাকে চেঞ্জ করে দেই, এটা হবে হচ্ছে আমার ওয়েব ডিজাইনার। এরপর হচ্ছে আমি এটাকে ডুপ্লিকেট করব। আমি আবার অল্টারে ধরি এবং শিফটে ধরি, ধরার পর এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসি, এটাকে ক্লিক করে নিয়ে আসি এখানে, তারপর আরেকটা ছেড়ে দিয়ে হচ্ছে এখানে। আমি এখানে মূলত তিনটা সার্ভিস দিতে যাচ্ছি, আর এই তিনটা সার্ভিসে আমার পাশাপাশি থাকবে।
আমি আবার টিতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে বলে দিই হচ্ছে গ্রাফিক ডিজাইনার, দেন ওকে দেই। এরপর এখান থেকে এইটা চেঞ্জ করি, এটাকে বলে দিই হচ্ছে এসইও এক্সপার্ট, দেন উপর থেকে ওকে দেই। এখন আমি এখান থেকে চাইলে অ্যালাইনগুলোকে পজিশন করে নিতে পারবো। এখন এই শেষ পর্যায়ে এসে হচ্ছে আমি আমার যে সম্পূর্ণ অ্যাড্রেস, আমার লোকেশন, আমার ফোন নাম্বার, ইমেল, এই ইনফরমেশনগুলো এখানে দিব। আর এখানে ডান পাশে আমার কিছু সোশ্যাল আইকন থাকবে। তো প্রথমে আমি এখানে আমার ইনফরমেশনগুলো নিয়ে নিই। তো এটার জন্য যেটা করব, আমি ফার্স্টে আমার এখানে কিছু আইকন থাকবে, দেন আমার এখানে কিছু টেক্সট থাকবে, অথবা আমি এখানে যেটা করতে পারি টেক্সট দিয়ে আমার ইনফরমেশনগুলো কিন্তু বসাতে পারি। সেটার জন্য আমি আবার এখান থেকে টাইপ টুল নেই, ক্লিক করি। এরপর হচ্ছে এখান থেকে দিব আমি ফার্স্টে ফোন দিব, আমি কালারটা চেঞ্জ করে নেই কন্ট্রোলে, আর এখান থেকে কালারটা হোয়াইট করে নেই। এরপর আবার এখানে ক্লিক করি, দেন হচ্ছে কোলন দিব, এরপর একটা স্পেস দিয়ে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি। দেন ওকে দেই। এখন যদি আপনি সেম এটাকে ডুপ্লিকেট করতে চান তাহলে জাস্ট অল্টে ক্লিক করুন, ক্লিক করার পর ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন। আমার এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আবার এটাকে যদি আপনি রিনেম করতে চান তাহলে আবার টাইপ টুলে যাব, এরপর এখানে ক্লিক করব, দেন কন্ট্রোল এ ব্যাকস্পেস। এখন আপনি যেটা দিতে চান সেটা এখানে লিখে দিবেন, জাস্ট ইমেল কোলন nahidraj.web@gmail.com। সাপোজ আমি একটা ইমেল এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার যেটা থাকে এখানে একটা অ্যাড্রেস থাকে, তো এইটাকে জাস্ট আমি অল্টার ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। দেন আমি এখান থেকে আমার অ্যাড্রেসটাকে দিয়ে দেই। সাপোজ এটা হচ্ছে আমার একটা অ্যাড্রেস। এখন আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেসের পাশাপাশি আরো কিছু ইনফরমেশন রাখতে পারেন। আমি আপাতত এই তিনটা ইনফরমেশনই এখানে রাখতেছি। এরপর ডান পাশে হচ্ছে আমার কিছু সোশ্যাল আইকন থাকবে। তো তার আগে প্রথমে আমি এখান থেকে অ্যাড্রেসটাকে আমি একটু ছোট করে নিই, এখান থেকে এতটুকু ফেলে দেই, আমার এত বড় প্রয়োজন নাই। এখন এইখানে হচ্ছে আমি আমার কিছু সোশ্যাল আইকন বসাবো। তো এই সোশ্যাল আইকনগুলো পাওয়াটা আসলে একটু টাফ। আমরা যারা গ্রাফিক ডিজাইনার না, মূলত আমাদের জন্য একটু টাফ, যেহেতু আমরা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি এবং ইমেল সিগনেচার তৈরি করতে গেলে আমাদের এই সোশ্যাল আইকনগুলো নিয়ে অনেকটা ঝামেলা হয়। তাই আমি আজকে আপনাদেরকে খুব ভালো একটা ওয়েবসাইটের সাথে আজকে পরিচয় করে দিব। আশা করি এটা দেখার পর আর এই সোশ্যাল আইকনগুলো নিয়ে কোনো সমস্যা আপনাদের থাকবে না। ওয়েবসাইটের নাম হচ্ছে আইকো ফন্ট। এটা লিখে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে আমাকে ফার্স্টে যে লিংকটা দিবে সেখানে আমি চলে যাব। যদি এই ফন্টটা আপনার পিসিতে ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি এই ফটোশপে ফন্টটা ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে কোথায় ডাউনলোড করতে চান সেই প্লেসটা বলে দিবেন, এরপর স্টার্ট ডাউনলোড দিবেন। এরপরে এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনি আপনার এই ফাইলের কাছে, এটাকে এক্সট্রাক্ট করবেন। দেন এই ফন্টে ঢোকার পরে ফন্টে চলে যাবেন এবং এইখান থেকে জাস্ট এইটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন আর এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করলাম না। এখন আপনি যেটা করবেন আইকো ফন্টের ওয়েবসাইটে যাবেন, দেন এখান থেকে ভিউ অল আইকনস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন আপনি কোন ধরনের আইকন চান। আমি চাইতেছি হচ্ছে আমাকে ফেসবুক দেখায়। তো ফেসবুক লেখার পর আমি যদি এই ফেসবুকে ক্লিক করি, আমি এই যে আইকনটা দেখতে পারতেছি, এই আইকনটা যদি নিতে চাই আমাকে যেটা করতে হবে এইখান থেকে জাস্ট ড্র্যাগ করব। আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে হবে, অথবা এখানে যদি ড্র্যাগ করি এবং কন্ট্রোল সি দেই তাহলে আমার এই আইকনটা কিন্তু কপি হয়ে যাবে। এরপর আমি চলে যাব আমার ফটোশপে, দেন এখান থেকে টাইপ টুল নিব, নেওয়ার পর ক্লিক করব এক জায়গায়, এরপর এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে দিই। আমি দেখতেছি এখানে কিন্তু কোনো কিছু আসে নাই, কি যেন একটা হিবিজিবি চলে আসছে, তাই না? তো এটাকে আপনার দূর করার জন্য যেটা করতে হবে, আবার আপনি টাইপ টুলের উপরে ক্লিক করুন আর এরপরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করুন এবং এখান থেকে দেখতে পারতেছি আমাদের ফন্টটা দেওয়া ছিল মাইরিয়া প্রো। আমি এখান থেকে ক্লিক করে জাস্ট আইকো ফন্টে ক্লিক করে দিব। এরপর যদি আমি এখান থেকে ক্লিক করি আমি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক আইকনটা চলে আসছে। এখন আপনি এই আইকনটাকে কোথায় বসাতে চান জাস্ট সেই প্লেসে নিয়ে যান।
আপনি চাইলে কিন্তু এটাকে আরো অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর সেটার জন্য আপনি এখান থেকে শেপ টুল নেন। আপনি চাইলে রেক্টেঙ্গেল নিতে পারেন। রেক্টেঙ্গেল নেওয়ার পর এখান থেকে কিবোর্ডের শিফট বাটন ক্লিক করুন। এরপর এখান থেকে একটা শেপ ক্রিয়েট করুন। শেপটা নেওয়ার পর আমি দেখতে পারতেছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আমি চাইতেছি আমার এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে না, আমি এখানে একটা স্ট্রোক রাখবো। সেটার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার শেপে ক্লিক করি এবং এখান থেকে যে ফিল কালারটা ছিল এটাকে আমি অফ করে দিই। এরপর আমি এখান থেকে স্ট্রোক কালারটাকে অন করে দিই। তো স্ট্রোক কালারটাকে আমি সাপোজ হোয়াইট করে দিলাম। এরপর ইন্টার দিই। আপনি এখান থেকে আপনার স্ট্রোকের সাইজটা বলে দিতে পারেন কত পিক্সেল আপনি চান। 4 পিক্সেল দিয়ে যদি আপনি ইন্টার দেন, আপনি দেখতে পারতেছেন এইখানে একটা কিন্তু স্ট্রোক চলে আসছে। এবং আপনি যদি এটাকে আরো কমাতে চান, আবার শেপে ক্লিক করেন এবং এখান থেকে দিয়ে দেন 2 পিক্সেল। এই তো মোটামুটি দেখতে পারতেছে অনেক সুন্দর একটা স্ট্রোক কিন্তু এখানে চলে আসছে। এখন এইটাকে আপনি নিয়ে জাস্ট আপনার এফ যেটা ছিল এই এফ এর মাঝখানে রাখুন এবং এই পুরোটাকে সিলেক্ট করুন, অর্থাৎ দুইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। করার পর এই উপরে যে অ্যালাইন গুলো দেখতে পারতেছেন, এখানে অ্যালাইনটাকে সেন্টার করে দিবেন আর এটাকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিন। এ হচ্ছে প্রথম কাজ। আমি দেখতে পারতেছি আমার আইকনটা অনেক সুন্দর একটা শেপের মধ্যে কিন্তু চলে আসছে। এখন আপনি চাইলে এই দুইটাকে সিলেক্ট করে আপনি ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি শিফট ধরুন, ধরার পর এখান থেকে ছোট বড় করে নিন, সমস্যা নাই। আমি এখানে ওকে ক্লিক করতেছি। আমি দেখতে পারতেছি আমার আইকনটা হয়ে গেছে। এখন আপনি যদি চান এখানে আরো কিছু আইকন রাখবেন, সেটাও কিন্তু পসিবল। সেটার জন্য আপনি চলে যাবেন আইকন ফন্টে, যাওয়ার পর আবার ভিউ অল আইকনস। এখান থেকে আমি নিব এবার হচ্ছে টুইটার। টুইটারে ক্লিক করলাম, করার পর এখান থেকে এটাকে কপি করি। এরপর ফটোশপে আসি, দেন হচ্ছে এই পুরোটাকে ড্রাগ করে অল্টারে ক্লিক করি, করার পর এখান থেকে ডুপ্লিকেট করে নিয়ে আসি এইখানে। এরপর আমি যেটা করব, আমার এই যে অ্যাপটা ছিল এটাকে ফেলে দেই। আমি টি তে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ক্লিক করি কন্ট্রোল এ, এরপর হচ্ছে কন্ট্রোল বি। এরপর যদি আমি ওকে দিই, আমি দেখতে পারতেছি এখানে অ্যাপ এর পরিবর্তে আমাদের টুইটারটা কিন্তু চলে আসছে। এখন আপনি চাইলে এখান থেকে অ্যালাইনটা কিন্তু করে নিতে পারবেন খুব ইজিলি। আপনি কতটুকু স্পেস চান সেটাও নির্ধারণ করে দিতে পারবেন। আপনি যদি চান আপনার এই স্ট্রোকটা এরকম থাকবে না, আপনি অন্য ধরনের স্ট্রোক চান, সেটাও কিন্তু পসিবল। সেটার জন্য আপনার যেটা করতে হবে, এখান থেকে সেম শেপে ক্লিক করতে হবে। করার পর আবার শিফটে ধরেন, অর্থাৎ আমি চারদিক থেকে সমান চাচ্ছি, সেই জন্যই কিন্তু আমি শিফটে ক্লিক করতেছি। এরপর ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর আপনি এই যে ফিল কালারটা ছিল এটাকে নান করে দেন। এরপর স্ট্রোক কালারটাকে অন করেন। আমি এখান থেকে হোয়াইট কালার দিই। এরপর এখান থেকে আমার বেলোটা দিয়ে দিই 2 পিক্সেল, ইন্টার দিই। এখান থেকে আপনি কি ধরনের স্ট্রোক চান, আপনি যদি এইটা চান এইটা দিতে পারবেন, আপনি যদি এরকম চান এটাও কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। যদি আপনি চান আপনার এই স্ট্রোকটা এরকম চার কোণা থাকবে না, একদম গোল থাকবে, সেটাও কিন্তু করা পসিবল। আবার শেপ টুলে যাবেন, যাওয়ার পর এখান থেকে ফিল কালার অফ ছিল, আমার স্ট্রোকটা অন আছে, শিফটে ধরুন, ধরার পর আবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি চার কোণা আসতেছে। তো এটা আমি এখন আর নিব না। না নিয়ে হচ্ছে এখান থেকে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এরপর ইলিপস যে টুলটা ছিল এইটা নেই, নেওয়ার পর আবার শিফটে ধরিয়ে ধরার পর এখানে ক্লিক করি। ড্রাগ করতেছি কিন্তু আমি, যদি আপনি ড্রাগ করেন তাহলে এই বৃত্তটা হয়ে যাবে। তো আমার মোটামুটি দেখতে পারতেছি এরকম একটা শেপ কিন্তু চলে আসছে। আপনি যদি চান স্ট্রোকটা চেঞ্জ করবেন, তাহলে স্ট্রোকটা জাস্ট এখান থেকে এটা করে দিন। এই স্ট্রোক আপনি নিয়ে কাজ করতে পারবেন। তো আমি দেখতে পারতেছি আমার এইটার চেয়ে মূলত এইটা অনেক সুন্দর লাগতেছে। তাই আমি আগের অবস্থায় ফিরে যাই। আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কন্ট্রোল জেড ক্লিক করতে থাকি। আমার আগের অবস্থায় ফিরে আসলো। এখন এখান থেকে আমি আমার বাকি যে আইকনগুলো ছিল, সোশ্যাল আইকন, আমি চাইলে এখান থেকে টামলার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলা কিন্তু ইউজ করতে পারি। তো সেটার জন্য আমি এখান থেকে নিয়ে নিই হচ্ছে পিন্টারেস্ট। এটা নেওয়ার পর সেম কাজ, জাস্ট এটাকে কপি করবেন। কপি করার পর এইটাকে ধরে ড্রাগ করে নিয়ে আসেন। আমি এটাকে কিন্তু ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করার পর আমি যেটা করব, এইখান থেকে টি তে প্রেস করে এই পুরোটাকে সিলেক্ট করি, এরপরে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে দিই, তাহলে আমার যে পিন্টারেস্ট আইকনটা ছিল সেটা এখানে চলে আসবে। এরপর এখান থেকে আবার এটাকে ড্রাগ করে নিয়ে আসি এখানে। দেন আমি এখান থেকে আরেকটা আইকন নিয়ে আসি। আমি নিয়ে হচ্ছে টামলার। এই টামলারটাকে কপি করব, কপি করার পর এখান থেকে এটাকে নিয়ে এখানে বসাবো। তো এইভাবে আপনি চাইলে যত ধরনের সোশ্যাল আইকন আছে সকল ধরনের সোশ্যাল আইকন কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন। আপনি যদি চান এখানে স্কাইপি নিয়ে আসবেন, সেটাও কিন্তু পসিবল। জাস্ট এখানে সার্চ করেন হচ্ছে স্কাইপি, এখানে স্কাইপি পেয়ে যাবেন। যদি আপনি চান আপনার নিজস্ব ওয়েবসাইট ইউজ করবেন,
সেক্ষেত্রে ওয়েব লিখলেই কিন্তু আমার এই আইকনটা চলে আসতেছে। এখান থেকে জাস্ট আমি পুরোটা সিলেক্ট করি, করার পর জাস্ট আবার এটাকে ডুপ্লিকেট করি এবং এখান থেকে টি প্রেস করি, তাহলে আমার এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এরপরে কন্ট্রোল বি। তো এখন আমি দেখতে পারতেছি যে মোটামুটি আমার যে ইমেল টেমপ্লেটটা ছিল সেটা কিন্তু কমপ্লিট। আপনি চাইলে পুরো টেমপ্লেটটাকে আপনার ইচ্ছা মতো আবার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। যদি আপনার এরকম মনে হয় যে আমার অ্যালাইনমেন্টটা আসলে সমান নাই বা অ্যালাইনমেন্ট ঠিক নাই, সেক্ষেত্রে আপনি ধরে আবার এটাকে কিন্তু অ্যালাইনমেন্ট করে নিতে পারেন। আমি এটাকে এখানে বসিয়ে দিই। এরপর আমার এই যে ইমেজটা ছিল এটাকে ধরে একটু এই পাশে নিয়ে আসি। আপনি চাইলে পুরো এই কালারটাকে নিয়ে নিচে নামাতে পারেন। এখানে একটু নিচে নিয়ে আসেন। এরপর এখান থেকে এটাকে ধরে আরেকটু নিচে নিয়ে আসেন। এরপর এটাকে নিচে নিয়ে আসি একটু। আবার এই পুরো আইকন গুলাকে কিন্তু আপনি ডান পাশে নিয়ে আসতে পারবেন। তাহলে মোটামুটি কাজ আমার ওকে। এই হচ্ছে মূলত আমার টেমপ্লেট ডিজাইন। খুবই ইজি। আপনার রিকোয়ারমেন্ট কেমন থাকবে, আপনি আপনার ডিজাইনটা কেমন চান, জাস্ট সেই ডিজাইনটার উপরে ফোকাস করে কিন্তু আপনার ডিজাইনটা করতে হবে। ডিজাইন কনসেপ্টটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। অথবা আপনি যদি এখানে গুগলে সার্চ করেন ইমেজ সিগনেচার, অনেক ইমেজ সিগনেচার কিন্তু পেয়ে যাবেন। এই সেম ইমেজ সিগনেচার টেমপ্লেট গুলা কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন। তো এই টেমপ্লেট গুলা কি করে ডিজাইন করবেন সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব একদিন। জাস্ট আজকে একটা বেসিক ধারণা দিলাম যে আমরা ফটোশপে চাইলেই কিন্তু যে কোনো ধরনের ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি। তো সমস্যাটা আসলে টেমপ্লেট ডিজাইন নিয়ে না, সমস্যাটা হচ্ছে আমাদের এই আইকন গুলো নিয়ে। অনেকেই চিন্তা করতেছি যে এই আইকন গুলো আসলে কোথায় পাবো। তো এখন আপনি ইজিলি কিন্তু এই আইকোফন্ট ওয়েবসাইট থেকে এই ফন্ট গুলাকে কিন্তু ইউজ করতে পারবেন। এখান থেকে দেখেন আমি যখন এইটাকে সিলেক্ট করতেছি এবং এখান থেকে যখন কালারটাকে চেঞ্জ করতেছি, এই কালারটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে এইখানে আমার যে জিনিসগুলো দেওয়া আছে সবগুলাই কিন্তু ফন্ট আকারে। আমি এখান থেকে কিন্তু এই ফন্টটাকে চেঞ্জ করতে পারবো, আবার সেম ভাবে এই ফন্টটাকে চেঞ্জ করতে পারতেছি। অর্থাৎ এইগুলো আমার আইকন বাট ফন্ট আকারে দেওয়া আছে, যে কারণে আমি এখান থেকে আইকনগুলোকে কালারও চেঞ্জ করতে পারতেছি। তাই আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেমন থাকবে আপনি আইকনগুলোকেও সেম ওই কালারে কিন্তু রূপান্তর করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত আইকন ফন্টের সুবিধা। তো এবার আমাদের কাজ হচ্ছে ইমেজগুলোকে এক্সপোর্ট করতে হবে। কারণ হচ্ছে এখানে যে টেক্সটগুলো দেওয়া ছিল সেগুলো আমরা ওয়েবসাইটে কিন্তু টেক্সট আকারে দিতে পারবো, কিন্তু ইমেজগুলোকে যদি এখান থেকে এক্সপোর্ট করে না নেই তাহলে আসলে ইমেজগুলো পাবো কই? এজন্যই মূলত টেমপ্লেটটাকে ফটোশপে ডিজাইন করার জন্য আমরা আমাদের ইমেজগুলোকে এক্সপোর্ট করে এখান থেকে নিতে পারি। তো প্রথমে আমরা এই ইমেজটাকে নিয়ে নেই। এই ইমেজটাকে নেওয়ার জন্য জাস্ট ইমেজটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর ডান পাশে যে লেয়ারটা দেখতে পারতেছি, এই লেয়ারটার যে আইটা ছিল এই আইটা যদি অফ করে আমরা দেখতে পারতেছি এই আইটা কিন্তু অফ হচ্ছে। এই আইটা আমরা অফ করব, বাট অল্ট কিবোর্ড থেকে যে অল্ট বাটন আছে সেটাকে ধরবো, ধরার পর এই আইটা অফ করে দিব। আমরা দেখতে পারতেছি শুধু ইমেজটা এখানে আছে আর কোনো কিছু কিন্তু নেই। এরপরে আমরা যাব হচ্ছে ইমেজ, ইমেজ থেকে যাব হচ্ছে ট্রিম, ট্রিম থেকে দিব হচ্ছে ওকে। এখন আমরা ইমেজটাকে ফাইল থেকে যাব হচ্ছে এক্সপোর্ট, এরপর হচ্ছে সেভ ফর ওয়েব। এখানে যাওয়ার পর আমরা যেটা করব জাস্ট সেভ করব এবং এখান থেকে লোকেশনটা বলে দেব এবং এটা হচ্ছে আমার লোগো। আমি দিয়ে দিলাম সেভ। আমরা যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই কন্ট্রোল জেড ক্লিক করব, আমরা আগের অবস্থায় ফিরে আসলাম। এখন এই আইকনগুলোকে আমাদের ইমেজ আকারে এক্সপোর্ট করতে হবে। তাহলে প্রথমে আমি এইটাকে সিলেক্ট করি। আমরা দেখতে পারতেছি এই দুইটা লেয়ার কিন্তু সিলেক্ট হলো। প্রথমে আমি অল্টারে ক্লিক করে একটা লেয়ার রাইভ করি, এরপরে অল্টার ছেড়ে দিয়ে আরেকটা লেয়ারকে ক্লিক করি। আমরা এখানে আমাদের আইকনটা কিন্তু চলে আসছে, আমরা দেখতে পারতেছি না কারণ এটাও হোয়াইট, আমাদের ব্যাকগ্রাউন্ডও হোয়াইট। আমি জাস্ট ইমেজ থেকে ট্রিমে যাই, এরপরে ওকে দেই। এখন এটাকে সেভ করার জন্য ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, আবার সেম সেভ দিব এখানে ডেস্কটপ। এখন এখানে আমি নাম দিয়ে দিই হচ্ছে আইকন 1 সেভ। আমরা যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড দেন আবার কন্ট্রোল জেড। আমরা একটু দেখে আসি ডেস্কটপে যে আমাদের আইকনগুলো সেভ হচ্ছে কিনা। আমি যদি এটাতে ক্লিক করে দেখতে পারতেছি আমার এখানে ইমেজটা চলে আসছে, আবার এখানে আমাদের ফেসবুকের আইকনটাও কিন্তু চলে আসছে। এখন আমরা সেম নিয়মে আমাদের বাকি যে ইমেজগুলো ছিল এইটাকে ক্লিক করি, দেন এইটাকে ফার্স্টে একটা ক্লিক করব অল্টে ধরে, এরপর অল ছেড়ে দিয়ে আরেকটাতে ক্লিক করব, এরপর আবার যাব ইমেজ, ইমেজ থেকে ট্রিম ওকে। দেন কাজ হচ্ছে ফাইল থেকে জাস্ট সেভ করবেন এক্সপোর্ট সেভ ফর ওয়েব সেভ। আমি এটার নাম দিয়ে দেই ডেস্কটপে থাকবে আর হচ্ছে আইকন
2 সেভ, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, আগের অবস্থায় ফিরে আসলাম। 3 নাম্বার যে আইকনটা ছিল সেটা এবার সেভ করব, অল্টারে ক্লিক করে এটাকে ধরবো, আবার অল্টার ছেড়ে দিয়ে এটাকে ক্লিক করব, সেম নিয়ম, ট্রিম করবেন, ওকে দিবেন, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এরপর আবার সেভ করুন, ডেস্কটপ থেকে আইকন ফ্রি। আমি সেম নিয়মে বাকি যে আইকনগুলো ছিল সেগুলোকে এক্সপোর্ট করে নিচ্ছি। এবং লাস্ট যে আইকনটা ছিল সেটাকে আবার এক্সপোর্ট করব। আমার সিলেকশনে একটু ভুল হয়েছে, আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, এটাকে সিলেক্ট করি, অল্টে ধরে ক্লিক করি, আবার অল ছেড়ে দিয়ে এটাতে ক্লিক করি, ইমেজ থেকে আবার ট্রিম, ওকে, ফাইল থেকে এক্সপোর্ট, এরপর সেভ, আইকন 5, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, আমরা আগের অবস্থায় ফিরে আসলাম। এখন আমরা একটু ডেস্কটপে যাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইমেজগুলো প্রয়োজনীয় ইমেজগুলো সেগুলো এখানে চলে আসছে, বাট আমি এগুলোকে এখন এখানে রাখবো না। আমরা এখান থেকে একটা ফোল্ডার করে নেই, সিগনেচার নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এর ভিতরে আমরা একটা ইনডেক্স ফাইল তৈরি করব। তার আগে আমরা একটা ফোল্ডার তৈরি করে নেই ইমেজেস নামে। এখন এই ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে আমরা এই ইমেজগুলোকে নিয়ে আসি। তো আমরা কি কি ইমেজ প্রয়োজন হবে আমাদের কাজের ক্ষেত্রে সেই ইমেজগুলো তৈরি করতে পেরেছি, এবং আমরা কি ধরনের ইমেজ সিগনেচার তৈরি করব সেটার একটা টেমপ্লেটও তৈরি করতে পেরেছি। এরপর আমাদের কাজ হচ্ছে এই সেম টেমপ্লেটটাকে আমাদের HTML এ কনভার্ট করতে হবে। এরপর HTML এ কনভার্ট করার পর আমাদের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে পোস্ট ইমেজে এই ইমেজগুলোকে পোস্ট করা। সেটা কেন করব এটার উত্তর পরবর্তীতে পাবেন, কারণ হচ্ছে আমরা HTML এ কনভার্ট করে নেই। HTML এ কনভার্ট করার পর যখন আমরা ইমেল সিগনেচারটাকে ইমেলে অ্যাড করব তখন আমরা একটা সমস্যার সম্মুখীন হব, তখন আপনারা বুঝতে পারবেন যে ইমেজগুলোকে আসলে কেন পোস্ট করতে হয়। তো সেই সমস্যাটার সমাধান করতে হলে অবশ্যই আমাকে পুরো স্টেপটা ফলো করতে হবে। কাজের সুবিধার্থে আমি এখান থেকে ফাইলটাকে পিএসডি আকারে সেভ করে নিতে পারি। এর জন্য সেভ এজে ক্লিক করব, সেভ অন ইওর কম্পিউটার, দেন এখান থেকে ডেস্কটপ, আমি এটাকে ইমেল সাইন হিসেবে ডেস্কটপে সেভ করলাম, ওকে দিয়ে দিলাম। আমি যদি ডেস্কটপে যাই আমি দেখতে পারতেছি ইমেল সাইন নামে একটা পিএইচডি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এটা কেন করলাম, কারণ যে কোনো সময় আমার এই ফাইলটা কেটে যেতে পারে, যেন আমার এই পুরো কাজটা চলে না যায় সেই জন্য আমি এখান থেকে জাস্ট সেভ করে নিলাম। তো আমি দেখতে পারতেছি উপরে একটা আইকন আমার বাকি ছিল, এই আইকনটাকে কন্ট্রোল এক্স কাট করে আমি আমাদের ইমেজ ফোল্ডারে নিয়ে আসি। এরপর নেক্সট ধাপ হচ্ছে আমাদের এই টেমপ্লেটটাকে ইমেজ সিগনেচার হিসেবে HTML এ কনভার্ট করতে হবে। তাহলে চলুন এই কাজটা করে ফেলা যাক। এর জন্য আমাকে একটা ইনডেক্স ফাইল তৈরি করতে হবে, যে ফাইলের মধ্যে হচ্ছে আমি আমার কোডগুলোকে রাখবো। তাহলে আমি আমার এই ইমেজ ফোল্ডারের পাশেই কিন্তু একটা ইনডেক্স ফাইল তৈরি করে নিতে পারি। আমি এটার নাম দিয়ে দিই হচ্ছে index.html। এটাকে ব্রাউজারে ওপেন করি, ওপেন করার পর হচ্ছে আমাকে পুরো ফোল্ডারটাকেই ওপেন করতে হবে কোডের মাধ্যমে, ওপেন উইথ কোড, যেখানে আমি মূলত আমার কাজগুলো করব। আর আউটপুটটা দেখার জন্য আমরা এখানে আসব। তাহলে আমি এখান থেকে index.html ডাবল ক্লিক করে আমার এখানে চলে আসবে। এখানে আমি HTML5 এর সিনট্যাক্সটা লিখে নেই। ডকুমেন্টে থাক, সমস্যা হবে না। আমি বডিতে আসি, বডিতে আসার পর প্রথমেই যেহেতু আমি বলেছিলাম যে আমরা ইমেল সিগনেচার তৈরি করব মূলত টেবিল ইউজ করে, আর সেক্ষেত্রে স্টাইল করার জন্য ছোটখাটো ইনলাইন সিএসএস ইউজ করতে পারি, এছাড়া আর আমরা অন্য কোনো কিছু করতে পারবো না, কারণ এখানে এক্সটার্নাল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট অন্য কোনো ধরনের কাজ আমরা করতে পারবো না। শুধুমাত্র টেবিল এবং ইনলাইন সিএসএস এর মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে নিয়ে নিই হচ্ছে টেবিল। এই টেবিলটার উইথ এবং হাইট কত নিব ইতিমধ্যে আমরা এখানে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি। আমরা এখানে বলেছিলাম টেবিলটার উইথ নিব হচ্ছে আমরা 500 পিক্সেল আর হাইট নিব 300 পিক্সেল। যদি এটা দেখতে চান তাহলে চলে যাবেন হচ্ছে ইমেজ থেকে যাবেন হচ্ছে ইমেজ সাইজ, এখানে সুন্দর দেওয়া আছে উইথ 500, হাইট হচ্ছে আমার 300। তো এই জিনিসটা আমি টেবিলে এসে বলে দিব আমার উইথ হবে 500 আর একটা হাইট থাকবে সেটা ছিল 300 পিক্সেল। এরপর আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আর সেটার জন্য আমি এখানে লিখবো বিজি কালার সমান চিহ্ন ডাবল কোটেশন।
এই কালারটা আমাকে এখান থেকে নিতে হবে। তো কালারটাকে পিক করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব, এরপর এই কালারটাকে এখানে ক্লিক করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখান থেকে হ্যাশট্যাগ, এরপরে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে আমি দেখতে পারতেছি আমার কালার কোডটাও কিন্তু এখানে চলে আসছে। এই অবস্থায় যদি আমরা আউটপুটটা দেখি, আমরা দেখতে পাবো যে টেবিলটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এখন আপনি যদি চান এটাকে সেন্টারে অ্যালাইন করেও কিন্তু কাজ করতে পারেন, সেজন্য আপনাকে এখানে লিখতে হবে অ্যালাইন সেন্টার। আমরা জানি যখনই আমরা টেবিল নিয়ে কাজ করি তখন তিনটা অ্যাট্রিবিউট আমাদেরকে মাস্ট নিতেই হয়, সেগুলো হচ্ছে সেল প্যাডিং, সেল স্পেসিং আর হচ্ছে বর্ডার জিরো। এগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। এজন্য আমি এখানে এসে লিখে দিই সেল প্যাডিং থাকবে 0, সেল স্পেসিং থাকবে 0, এরপর লাস্ট যেটা সেটা হচ্ছে বর্ডার থাকবে একটা 0। আমি দেখতে পারতেছি কোডটা আমার একদম ডান পাশে চলে গেছে। এটাকে যদি আপনি একদম বাম পাশে আনতে চান তাহলে অল্টার থেকে জেড ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে এখানে। এরপর কাজ হচ্ছে আমাদের নেস্টেড টেবিল করা। আমরা জানি টেবিল নিয়ে যখন আমরা কাজ করি তখন টেবিলের মধ্যে আমাদের আসে হচ্ছে টিআর, দেন ওই টিআর এর মাঝখানে থাকে একটা টিডি। এই হচ্ছে আমাদের টেবিলের সিনট্যাক্স। তো টেবিলের সিনট্যাক্সটা যদি আপনারা চান ফার্স্টে কিন্তু মেনটেন করে এরপর উইথ হাইট লিখতে পারেন, সমস্যা নাই। এই অবস্থায় যদি আমরা আউটপুটটা দেখি সেম এরকমই আছে। এখন আমাদেরকে একটু ফটোশপে যেতে হবে। এর কারণটা হচ্ছে আমরা ফটোশপে কি ধরনের ডিজাইনটা করেছি সেই ডিজাইনটার উপরে বেস করে কিন্তু আমাদের এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। আমি যদি এই ডিজাইনটার দিকে তাকাই তাহলে খুব নরমাল একটা বিষয় দেখতে পারবো, সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত একটা বাঁক থাকবে, আবার মাঝখানে যে জিনিসটা দেখতে পারতেছি এইটা একটা বাগের মধ্যে থাকবে, এবং লাস্ট যেটা আছে এইটা আরেকটা বাগের মধ্যে থাকবে। তো মূলত এই তিনটা বাগ কিন্তু আমাদেরকে করতে হবে। আমরা জানি যদি আমরা পাশাপাশি কোনো কিছু আনতে চাই সেটা হচ্ছে টিডি তে চলে যায়, আর যদি উপরে নিচে কোনো কিছু আনতে চাই সেটা চলে যায় হচ্ছে টিআর, অর্থাৎ টেবিল রো বাই টেবিল রো কাজ করে। সেম ভাবে এই বাগটাও কিন্তু আমাদের টেবিল রো বাই টেবিল রো এ কাজ করবে। যদি এই কাজটা করতে চাই তাহলে আমাদেরকে এই টেবিল রো বাই টেবিল রোটা কিন্তু মেনটেন করতে হবে। তাহলে আমাদের এইখানে আছে হচ্ছে একটা টিআর, দেন এইখান থেকে আমরা টিআর নিয়ে নিব হচ্ছে দুইটা তিনটা। এই তিনটা টিআর নেওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে উপরে নিচে ভাগ করব, আর যেহেতু উপরে নিচে ভাগ করতে হবে সেক্ষেত্রে আমাকে অবশ্যই টিআর বাই টিআর কাজ করতে হবে। তাহলে প্রথম যে টিআরটা আছে এই টিআর এর টির ভিতরে আমাদেরকে এই ভাগের বিষয়টা বলে দিতে হবে। এখানে এসে আমরা যে উইডটা নিব সেটা অবশ্যই পার্সেন্টেজ আকারে দিব। আমি বলে দেব যে আমার এইখানে উইডটা থাকবে হচ্ছে 100%। কারণটা হচ্ছে আপনি যদি এই পুরো টেবিলের উইডথ চেঞ্জ করতে চান, জাস্ট এখানে এসে যদি বলে দেন যে আমি 400 চাই, তাহলে কিন্তু এই 400 আকারে সে পার্সেন্টেজ ভাগে ভাগ করে নেবে। সেম ভাবে যদি আপনি এখানে 300 চান, এই 300 কেও কিন্তু সে নিচের গুলাতে পার্সেন্টেজ আকারে ভাগ করে নেবে। তো এই জন্য মূলত আমরা এখানে বাকি যে উইডটা ছিল সেটা ইউজ করব পার্সেন্টেজ আকারে। আমার এখানে আপাতত 500 থাকুক, এখানে বলে দিলাম আমার উইথ থাকবে 100%। আর হাইটে এসে বলে দেই যে আমার একটা হাইট থাকবে, সে হাইটটা এখান থেকে আপনি চাইলে মেপে নিতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি আনুমানিক ধরে নিলাম যে আমার এই বাঁকটা থাকবে 150 হাইট। তো আমি যদি এইখানে এসে বলে দিই আমার এটা থাকবে 150, আর একটা বিজি কালার বলে দেই সেটা হতে পারে রেড। জাস্ট আমি দেখবো যে আমার টেবিলটা এখানে আসে কিনা। আমরা দেখতে পারতেছি আমাদের টেবিলটা কিন্তু এখানে চলে আসলো। আপনি চাইলে এটাকে জুম ইন জুম আউট করে আপনার কাজের সুবিধার্থে করে নিতে পারেন, সমস্যা নাই। এখান থেকে আমি আরেকটু কমিয়ে দেই, 130 পিক্সেল করে দেই। এটা আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এরপরে এই সেম যেটা ছিল এটাকে কপি করে আমি এই টিটার মাঝখানে বসাই, এইটার মাঝখানে বসাই। এখন এইখান থেকে পুরো উইডটাকে আর হাইটটাকে ভাগ করে দিতে হবে আপনার এই টেবিলের উইড এবং হাইটের মধ্যে। অর্থাৎ আমার এখানে তো 500 ছিল, আমার এখানে 100% থাকবে, অর্থাৎ 500ই থাকবে, সেটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো কিছু নাই। বাট আমার উপরে নিচে যে ভাগটা আছে সেটা নিয়ে একটু চিন্তা করতে হবে, এটা নিয়ে একটু ক্যালকুলেশনের বিষয় আছে। তাহলে প্রথমটা যদি আমি 130 পিক্সেল দিই 300 এর মধ্যে, এর পরেরটাতে আমি এসে দিলাম হচ্ছে 60 পিক্সেল, তাহলে আমার টোটাল হচ্ছে 130 আর প্লাস হচ্ছে 60, 190। সেক্ষেত্রে আমার যে বাকিটা ছিল এই বাকিটা আমি দুইটার মাঝখানে ভাগ করে দিব। আমি এখান থেকে 300 যদি মাইনাস করি 110 পিক্সেল, তো এই 110 পিক্সেল আমরা চাইলে এখানে দিতে পারি। তবে কালারটাকে আমার চেঞ্জ করে দেখতে হবে আউটপুটটা। এটা থাকা গ্রিন, এটা করে দেই গ্রে। আমরা যদি আউটপুটটা দেখি এই মোটামুটি তিনটা পার্ট আমাদের হলো। এখন এখানে কিন্তু আমরা চাইলে আমাদের এই সেম আউটপুটটা কিন্তু আনতে পারি। তবে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে,
আমি এই যে জিনিসটা এখানে যে গ্যাপটা রাখছি, আপনি চাইলে এই গ্যাপটা রাখতে পারেন এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ বাম পাশে আর ডান পাশে আমার কিছু গ্যাপ থাকবে আর এই ইনফরমেশন গুলো আমার মাঝখানে বসবে। আপনি চাইলে এই গ্যাপটা রাখতে পারেন অথবা আপনি চাইলে একদম লেফট থেকে শুরু করতে পারেন। তাই আমি চাইতেছি আমার লেফটে আর হচ্ছে রাইটে কিছু গ্যাপ থাকবে। এই গ্যাপটা রাখার জন্য আমি ফার্স্টে যেটা করব, এই প্রথম যে টিডিটা আছে এই টিডিটার মাঝখানে কাজ করব। কারণ হচ্ছে প্রথম টিডির মাঝখানে আমার ইমেজ আছে আর কিছু টেক্সট আছে, এই কাজগুলো আমরা এখানে করব। তো এটা করার জন্য আমি যাব হচ্ছে এই টিডির মাঝখানে, এখানে গিয়ে করব হচ্ছে নেস্টেড টেবিলের কাজ। বলবো এখানে একটা টেবিল হবে, একটা টিআর হবে এবং একটা টিডি হবে। এরপর আমার আগের টিডি এর উইথ এবং হাইট এটা এনে বসাতে হবে আমার এই টেবিলের মাঝখানে। এরপর কাজ হচ্ছে সেল প্যাডিং, সেল স্পেসিং আর হচ্ছে বর্ডার, এই কমন অ্যাট্রিবিউট গুলা এনে দিতে হবে এই টেবিলের মাঝখানে। এই অবস্থায় যদি আউটপুটটা দেখি সবকিছুই সেম আছে, সমস্যা হবে না আমার। এখন আমি এখানে বাগগুলা করব। কি করে বাগ করব? আমার লেফট পাশে এতটুকু খালি থাকবে, এরপর হচ্ছে এইখান থেকে শুরু হয়ে এতটুকু হবে আমার ইমেজের জন্য, এখান থেকে এতটুকু টেক্সটের জন্য থাকবে, অথবা আমি এখান থেকে পুরোটা টেক্সটের জন্য নিতে পারি, সমস্যা নাই। সেক্ষেত্রে আমার ভাগ হবে একটা, দুইটা আর হচ্ছে তিনটা, আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। অথবা আমরা যদি চাই আরো শর্টকাট করে করব, তাহলে আমরা এখান থেকে পুরো দুইটা ভাগে কিন্তু ভাগ করে নিতে পারি, এটাও কিন্তু পসিবল। সেটার জন্য আসলে একটু মাথা খাটাতে হবে, কারণ হচ্ছে যেহেতু দুইটা ভাগে নিয়ে কাজ করব, আপনি যদি যত বেশি ভাগ করতে পারেন তত আসলে কাজ করে সুবিধা। আর যদি আপনি শর্টকাটে করতে চান সেক্ষেত্রেও পসিবল, বাট একটু সাবধানে কাজগুলো করতে হবে। তো আমি এখান থেকে কিন্তু দুইটা ভাগেই করতে পারি, সমস্যা নাই। আমি এখান থেকে দুইটা টিডি নিয়ে নিই, যেহেতু আমার পাশাপাশি আসবে সেক্ষেত্রে টিডি হবে দুইটা। এরপর আমি এখানে এসে উইথ এবং হাইটটাকে বন্টন করে দেবো এই দুইটা মাঝখানে। আমি বলি যে আমার এইটা মাঝখানে উইথ থাকবে হচ্ছে 40%, 100% এর মধ্যে 40% এখানে থাকবে, আর হাইট থাকুক সেম, কারণ আমার হাইট নিয়ে কোনো চিন্তা নাই এখানে। আমার হাইট যত ছিল 130, 130-এ থাকবে। একটা বিজি কালার দেই, বিজি কালারটা বলি যে রেড, দেখি তো আউটপুটটা কেমন আসে। এইখানে অলরেডি রেড দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে রেড দিতে পারবো না, আমরা এখানে পিঙ্ক কালার করে দেই। এই এতটুকু আসলো, আমরা এখান থেকে 50% বাই 50% করে দেখি কেমন হয়। সেম ভাবে এই টিডিটাকে কপি করি, কপি করে এখানে বসাই। এরপরে কালারটাকে চেঞ্জ করতে হবে, গ্রিন করে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি আউটপুট। আমরা যাই হচ্ছে কালার পিকারে, এখান থেকে কালার কোড নিয়ে আসবো, কারণ আমাদের এত কালার তো আসলে জানা নাই। W3 স্কুলে চলে যাই, এখান থেকে অনেক কালার আমরা পেয়ে যাব। এই কালারটা আমি গ্রিনে দেই, আপাতত আমার এটা থাকুক। তো এই হচ্ছে মোটামুটি বাগের বিষয়গুলো। আমি চাইলে এখান থেকে 40% বাই 60% করে দেখতে পারি। ঠিক আছে, আমি এইটার মাঝখানে আগে কাজটা করি, এরপরে দেখা যাক কি হয়। আমি এই বাম পাশে রাখবো আমার ইমেজটা, আর ডান পাশে থাকবে হচ্ছে আমার টেক্সট গুলা। আমার টেমপ্লেটে কিন্তু সেম এরকমই বলা আছে। তাহলে এই ইমেজটাকে তো আমরা অলরেডি এক্সপোর্ট করে রেখেছি, আমি জাস্ট এই টিডির মাঝখানে আসবো, টিডির মাঝখানে এসে বলবো ইমেজ ট্যাগ নিতে হবে। নেওয়ার পর আপনাকে ইমেজেস এর মাঝখানে বলে দিতে হবে লোগো ডট পিএনজি। এখানে ওয়ালটার ফাঁকা রাখলেও কোনো সমস্যা নাই, এটা ফাঁকা থাকুক। আমরা যদি আউটপুটটা দেখি, এই তো আমাদের ইমেজটা চলে আসছে। এখন এই ইমেজটাকে যদি আপনি সেন্টার পজিশনে রাখতে চান, সেক্ষেত্রে এই টিডির মাঝখানে এসে বলে দেন যে অ্যালাইন সেন্টার। আমার ইমেজটা কিন্তু সেন্টার পজিশনে চলে আসছে। অথবা আপনি যদি রাইটে রাখতে চান তাহলে রাইটেও রাখতে পারেন, সেটাও সমস্যা নাই। যদি আপনি ইমেজের উইডথটাকে কন্ট্রোল করতে চান, তাহলে এই ইমেজ ট্যাগের ভিতরে এসে বলে দেন আপনি কত উইডথ চান। আমি এখানে উইডথটাকে বলে দিই হচ্ছে 110 পিক্সেল। একটু ছোট হয়েছে, আপনি চাইলে আর একটু কমিয়ে দেন, এখান থেকে 100 পিক্সেল মোটামুটি চলবে, 100 পিক্সেলই থাক। ঠিক আছে, এরপর হচ্ছে আমার রাইট পাশে থাকবে হচ্ছে এই টেক্সট গুলা। তো টেক্সট গুলা দেওয়ার জন্য আমি এইচডি এর মাঝখানে আসবো, এসে এখানে বলবো যে H2 নিতে পারি আমরা, দেন এখানে বলে দেই। এরপরে আমরা নিচে এসে একটা পি ট্যাগ নিব, এই পি ট্যাগের মাঝখানে বলে দিই আমার যে ডেজিগনেশনটা ছিল ফ্রন্ট এন্ড ডেভেলপার।
এই অবস্থায় যদি আমরা আউটপুটটা দেখি, আমাদের টেক্সট চলে আসছে, বাট টেক্সটটা আসলে সিএসএস করতে হবে। একটু আগে যেটা বলেছিলাম ইনলাইন সিএসএস করতে হবে। তার আগে আমরা এটাকে সেন্টার পজিশনে রাখতে চাইলে কিন্তু সেন্টারেও রাখতে পারি। জাস্ট এইচডির মাঝখানে এসে বলে দেবো যে অ্যালাইন হবে আমার সেন্টার। এই তো আমার সেন্টারে চলে আসলো। এরপর আপনি এইটাকে ইনলাইন সিএসএস করে কাস্টমাইজ করতে পারবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই H2 এর মধ্যে ইনলাইন করতে হবে। সেজন্য একটা ট্যাগ নিতে হবে, আর এটা হচ্ছে স্টাইল ট্যাগ। এই স্টাইল ট্যাগের মাঝখানে আপনাকে ফার্স্টে যেটা বলতে হবে সেটা হচ্ছে মার্জিন 0, কারণ এই ট্যাগগুলো ডিফল্ট অবস্থায় কিছু মার্জিন পায়। এই যে এইটা আর এটার মাঝখানে অনেকটা গ্যাপ। আমি যদি এটাকে মার্জিন 0 করি, সেম ভাবে এটাকে এসে বলি যে স্টাইল মার্জিন হবে 0, তাহলে দেখবো যে এটা মাঝখানে আর কোনো গ্যাপ থাকবে না। এই তো গ্যাপটা মোটামুটি চলে গেছে। এখন আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেন। যেমন আমি এখানে বলে দেই যে ফন্ট সাইজ 30 পিক্সেল, দেখে আউটপুটটা কেমন আসে, একটু বড় হয়েছে। এরপরে এখানে বলে যে ফন্ট ফ্যামিলি এরিয়াল, অথবা এখান থেকে সেন্সেরিফ দিয়ে দেই। এরপর আমরা বলবো যে ফন্ট ওয়েট আপাতত এখানে প্রয়োজন নাই, কালারটা দিয়ে দেই। কালারটা বলি যে হোয়াইট, কালারটা চলে আসলো। এরপর ডেজিগনেশনটার কাজ এটাও সেম। এই সেমিকোলনের পরে গিয়ে বলবেন যে ফন্ট সাইজ 16 পিক্সেল, আর ফন্ট ফ্যামিলি হবে সেন্সেরিফ। এরপর কালারটা বলে দেই হোয়াইট। এই তো আমার ডেজিগনেশনের কাজ মোটামুটি কমপ্লিট। এখন যদি আপনি চান আপনার এই ব্যাকগ্রাউন্ডগুলো প্রয়োজন নাই, তাহলে ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে জাস্ট ফেলে দিবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আমার প্রয়োজন নাই, ফেলে দেন। এইটারও প্রয়োজন নাই, এটাও ফেলে দেন। একটা একটা করে ফেলবেন, কারণ হচ্ছে কোন ব্যাকগ্রাউন্ড কোন জায়গায় প্রয়োজন সেটা আসলে বোঝা সম্ভব না। আমি যদি আউটপুটটা দেখি, আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এখন এখান থেকে আমার রেড কালার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটাও ফেলে দেই। এই তো আউটপুটটা আমার এটাও ঠিকঠাক আছে। এখানে যে ডিজাইনটা করা আছে একদম পারফেক্টলি সেটাই যে হতে হবে এরকম কোনো কথা নাই, বাট আপনার চোখের আন্দাজে যেন মনে হয় যে এখানে যেমন করা আছে আমার এইখানেও সেম এমনই হচ্ছে, তাহলে কিন্তু এনাফ। আমি যদি 100% ভিউতে দেখি তাহলে কিন্তু মোটামুটি ঠিক আছে। অথবা আপনি চাইলে এই টেক্সটটাকে লেফটেও রাখতে পারেন, আবার এইটাকে কিন্তু রাইট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার উইথ এবং হাইটটাকে একটু বন্টন করে নিতে হবে। হাইট বন্টন করার প্রয়োজন নাই, জাস্ট উইথটাকে একটু ভাগাভাগি করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে নিয়মটা দেখাচ্ছি যে আসলে কিভাবে কি হয়। তো এরপরের কাজ হচ্ছে আমার এই মাঝখানে আমার ব্যাকগ্রাউন্ড তো এইটা থাকবে না, আমার ব্যাকগ্রাউন্ড থাকবে, বাট ব্যাকগ্রাউন্ডটা এই কালার থাকবে না। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে আসি, এই কালারটা নিয়ে আসি, কন্ট্রোল-A কন্ট্রোল-C। তাহলে আমার দেখতে হবে যে এটা কোনটা। এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, হ্যাশট্যাগ কালারটা দিয়ে দেই, আউটপুটটা দেখি, ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এখন এইখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের হাইট, অর্থাৎ আপনার এইচডি এর হাইট চাইলে আপনি কমাতে পারেন, 50 দিয়ে দেখতে পারেন কেমন হয়। আবার যেহেতু এখান থেকে 10 মাইনাস করলেন, সেক্ষেত্রে আপনার উপরে বা নিচে 10 প্লাস করতে হবে, কারণ আমার হাইটটা কিন্তু সেম রাখতে হবে। এখান থেকে যেহেতু 10 নিলাম, আমি মাইনাস করলাম, সেক্ষেত্রে এইচডি এর মাঝখানে এসে বলে দিই 130 এর জায়গায় 140, এখানেও হয়ে যাবে 140, আবার এখানেও 140, এখানেও সেম 140। তাহলে মোটামুটি আমার টোটাল 300 পিক্সেলে কিন্তু হয়ে গেছে। আমি যদি আউটপুটটা দেখি, এই তো মোটামুটি ঠিক আছে। এখন এইখানে আমার যে স্কিল গুলা ছিল, অর্থাৎ আমি কি কি ধরনের কাজ পারি সেইগুলো আমি এখানে বলে দেব। সেজন্য আমাকে যেটা করতে হবে, এখানেও মোটামুটি 3টা ভাগে ভাগ করতে হবে আপনাকে। এই হচ্ছে মোটামুটি 3টা ভাগ, এই 3টা ভাগে আপনাকে ভাগ করতে হবে। 3টা ভাগে ভাগ করার জন্য জাস্ট কিছুই না, এটার ভিতরে আসবেন, টেবিল নেবেন, নেওয়ার পর টিআর, এর ভিতরে টিডি, অর্থাৎ আপনাকে এখানে নেস্টেড করতে হচ্ছে। এরপর এই টিডির উইথ এবং হাইটটা নিয়ে বসাবেন এই টেবিলের মাঝখানে। এরপর লাগবে হচ্ছে আমার সেল প্যাডিং, সেল স্পেসিং আর বর্ডার 0, এইগুলা এখান থেকে কপি করে এনে এখানে বসাবেন। তো মোটামুটি আমার 3টা টিডি যদি লাগে তাহলে আমার এখান থেকে আরো 2টা নিয়ে নেই। এরপর আমি এখান থেকে ভাগাভাগি করে দিব, যেমন আমার এখানে 100% এর জায়গায় টোটাল 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে আমি ফার্স্টটাকে বলে দিতে পারি হচ্ছে 33%, এবং হাইট আমার যা ছিল সেম তাই থাকবে কিন্তু 50। একটা বিজি কালার দেই যেন আমার দেখতে সুবিধা হয় আসলে কাজটা হচ্ছে কিনা। এই কালারটা নিয়ে আসি,
এরপর সেম এই টিডিটাকে কপি করে দুইটা আর হচ্ছে একটা তিনটা লাস্ট, এরপর 33 করে মোট 99% হলো। এখানে চাইলে আপনি 1% বাড়ায় দিতে পারেন, এটা কোনো সমস্যা না। কালারটা এখান থেকে চেঞ্জ করে নেই। তো এই অবস্থায় যদি আমরা আউটপুটটা দেখি, আশা করি আমাদের এটা 3 ভাগে ভাগ হয়ে যাবে। এই যে মোটামুটি আমাদের 3 ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। এখন এইখানে মূলত আমার টেক্সট গুলা থাকবে। তো সেজন্য আমি যেটা করব, ফার্স্টের এই টিডির মাঝখানে এসে আমরা একটা পি ট্যাগ নিতে পারি এবং এই পি ট্যাগের মাঝখানে বলে দেব আমাদের স্কিল কি ছিল ফার্স্টে, ওয়েব ডিজাইনার। এরপর সেম ভাবে পিটাকে কপি করে জাস্ট এটার মাঝখানে এনে দিবেন আর এখানে বলে দিবেন হচ্ছে আপনার পরের স্কিল কি, যেমন গ্রাফিক ডিজাইনার। এরপর লাস্টেরটা এসে বলে দিবেন হচ্ছে এসইও এক্সপার্ট। তিনটা সার্ভিস কিন্তু আমাদের এখানে চলে আসলো। এখন আপনি চাইলে এগুলাকে সেন্টার অ্যালাইন করে রাখতে পারেন, যেমন অ্যালাইন সেন্টার, এটাও হবে অ্যালাইন সেন্টার, এটাও হবে অ্যালাইন সেন্টার। এই তো আমাদের সেন্টার পজিশনে চলে আসলো। এখন আমার এইগুলার আর প্রয়োজন নাই, যেমন ব্যাকগ্রাউন্ড কালার যেগুলো ছিল এইগুলার প্রয়োজন নাই। আমি জাস্ট এগুলা দিয়েছি যে কাজ করার সুবিধার্থে, আমার কাজ করার সুবিধা হবে এই জন্য দিয়েছিলাম। এই তো মোটামুটি হয়ে গেল। এখন এইখান থেকে এই সিএসএস টা আপনি চাইলে সেম এখানে অ্যাপ্লাই করতে পারেন, অথবা একটু ফন্ট সাইজটা ছোট করে দিলেই কিন্তু হয়ে যাবে। আমরা এই স্টাইলটা পুরোটা ধরে জাস্ট এখান থেকে কপি করে এনে প্রত্যেকটাতে বসাবো। আর এখানে ফন্ট সাইজটা আমি একটু ছোট করে দিই 15। এপি এর মাঝখানে দিয়ে আর 15টা করে দেই, এটাকেও করে দেই 15 পিক্সেল। আমরা আউটপুটটা একটু দেখি। এই তো মোটামুটি ঠিকঠাক আছে, ওইটার সাথে মোটামুটি মিলতেছে আমাদের কাজ, তার মানে সবকিছু ঠিক আছে। এরপরে লাস্ট পার্টটা হচ্ছে এইটা। এখানে এসে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, এটা থাকবে একটা পার্ট আর এটা থাকবে হচ্ছে একটা পার্ট। সেক্ষেত্রে আমরা 50% বাই 50% করলেও কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা লাস্ট টিডিতে চলে যাই, এটা হচ্ছে লাস্ট টিডি। এখানে এসে আপনাকে নেস্টেড করতে হবে, টিআর নিতে হবে, এরপর নিতে হবে টিডি। উইথ এবং হাইটটাকে এনে দিতে হবে হচ্ছে আপনার এই টেবিলের মাঝখানে। এরপর লাগবে সেলস প্যাডিং, সেলস স্পেসিং আর হচ্ছে বর্ডার। আমরা একটু আউটপুটটা দেখবো যে আসলে কোনো চেঞ্জেস হয় কিনা। কোনো চেঞ্জেস নাই, তার মানে আমার সবকিছু ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে কয়টা ভাগে ভাগ করতে চাই, দুইটা ভাগে। আমাদের দুইটা ভাগে করার জন্য এখান থেকে দুইটা টিটি নিলেই কিন্তু এনাফ। এরপরে আমাদের এই উইথটাকে ভাগ করতে হবে জাস্ট, আর কোনো কিছুই না। উইথ বলে দেব হচ্ছে আমাদের 50%। হাইট আমার যা ছিল সেম তাই থাকবে 110। একটা বিজি কালার দেব দেখার জন্য যে আসে কিনা। এরপর সেম এই টিডিটাকে কপি করবেন, কপি করার পর এখানে বসাবেন। এরপর কিন্তু আর কোনো কাজই নেই, জাস্ট আপনার এখান থেকে যদি আপনার কালারটা চেঞ্জ হয় তাহলে কিন্তু এনাফ। এই তো দুটা ভাগে ভাগ হয়ে গেছে। এখন এইখানে আপনি আপনার ইনফরমেশন গুলো রাখবেন আর এইখানে থাকবে হচ্ছে আপনার আইকন গুলা। তো সেটার জন্য যেটা করতে হবে, এই টিডির মাঝখানে এসে আপনি আপনার ইনফরমেশন গুলা দিয়ে দেন। এর জন্য আমি এখানে একটা পি ট্যাগ নিতে পারি আর এই পি ট্যাগ এর মাঝখানে থাকবে হচ্ছে একটা স্প্যান ট্যাগ, আর এই স্প্যান ট্যাগ এর মাঝখানে আমার এই পিটা থাকবে, অর্থাৎ যে ফোনটা ছিল ফোনের যে সংকেতটা এইটা থাকবে। এখানে আমি বড় হাতের পি আর হচ্ছে ক্লোন এটাকে বলে দেই। আমরা একটু আউটপুটটা দেখে আসি কিনা। আচ্ছা, আমাদের মনে হয় সেভ দেওয়া হয় নাই, আমি সেভ দিয়ে আউটপুটটা দেখি। এই যে আমাদের এখানে কিন্তু চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে এখানে নিচে আসবো, আসার পর একটা অ্যাঙ্কর ট্যাগ দিব। এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আপনি আপনার ফোন নাম্বারটাকে জাস্ট বলবেন। আমি সাপোজ একটা ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিলাম। এরপর এই সেম ফোন নাম্বারটা আপনার এই লিংকের ঘরে দিতে হবে, এই স্টেপের মাঝখানে। এখানে এসে বলবেন টেল, তারপরে হচ্ছে ক্লোন, কোলন দেওয়ার পর এই ফোন নাম্বারটা বলে দিবেন। এই অবস্থায় যদি আমরা আউটপুটটা দেখি, এই আমাদের আউটপুটটা চলে আসছে। এখন যদি আপনি এখানে ক্লিক করেন, আপনাকে বলবে অ্যালাউ দিস ফাইল টু ওপেন দিস লিংক, অর্থাৎ এখান থেকে একটা অ্যাপ্লিকেশন চুজ করতে বলতেছে যেখান থেকে আপনি ফোন করতে পারবেন। ইমেলটা যদি আপনি মোবাইল থেকে বের করেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মোবাইল থেকে
ফোনের অপশনে চলে যাবে। তো এটা হচ্ছে মূলত আমাদের সুবিধা। এরপরে সেম কাজটা আমরা করব। এই কাজটা করার জন্য ফার্স্টে আমরা একটা পি ট্যাগ নিতে পারি। এই সেমটাকে আমরা ডুপ্লিকেট করব। করার পর এখানে বলবো যে ইমেল, আর এখানে এসে একটা ইমেল বলে দেই। এরপর আবার সেম কাজ, এই পুরো মেলটাকে কপি করতে হবে। কপি করার পর এখানে টেলের পরিবর্তে বলবেন মেল টু কলম দিয়ে আপনার এই মেলটা দিয়ে দিবেন। দেওয়ার পর যদি আমরা আউটপুটটা দেখি রিলোড দিয়ে, আমাদের মেলটা চলে আসলো। এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের মেল বক্স ওপেন হবে। এখান থেকে আমরা চাইলে যে কাউকে মেল কিন্তু করতে পারবো। এরপর আমাদের নেক্সট একটা ছিল, এটা হচ্ছে অ্যাড্রেসটা নেওয়ার জন্য সেম কাজ করতে পারেন। এখান থেকে জাস্ট এটা ডুপ্লিকেট করবেন, করার পর এখানে থাকবে হচ্ছে এরপর এখানে যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসটা বলে দিতে পারেন। আমি সাপোজ এই একটা অ্যাড্রেস বলে দিলাম। এই যে আমাদের অ্যাড্রেসটাও কিন্তু চলে আসছে। তো এখানে মূলত আপনার ইমেলের প্রয়োজন নাই, কারণ যেহেতু অ্যাড্রেস, আপনি চাইলে এটাকে ফাঁকা রাখতে পারেন, অথবা আপনার যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসের লোকেশন আপনি গুগল ম্যাপের এখানে লোকেশনটা কিন্তু বলতে পারেন। তো আমি আপাতত এটাকে ফাঁকা রাখলাম। আপনি যদি চান এখান থেকে লোকেশনটা বলে দিবেন, সেটাও কিন্তু পসিবল। এই অবস্থায় যদি আমরা আউটপুটটা দেখি, আমাদের আউটপুটটা এরকম আসলো। এখন আমাদের কাজ হচ্ছে এই সবগুলাকে জাস্ট সিএসএস করে নিব। আমরা ইনলাইন সিএসএস করতে হবে। ইনলাইন সিএসএস করার জন্য আমরা যেটা করব, আমাদের উপরে একটা স্টাইল করা ছিল, এই স্টাইলটাকে জাস্ট কপি করে এনে আমরা এদের প্রত্যেকটাতে বসাবো। ফার্স্টে এই পি ট্যাগটার মাঝখানে বসাই, এটার মাঝখানে বসাই, আর লাস্ট যেটা ছিল এটার মাঝখানে বসাতে হবে। আমরা একটু চেঞ্জেস দেখবো। এই আমাদের চেঞ্জেসটা চলে আসলো। বাট এই আন্ডারলাইন গুলো যদি আপনি দূর করতে চান, সেটার ক্ষেত্রে আপনার সিএসএস করতে হবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে। সেটার জন্য আবার সেম কাজ, অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে স্টাইল ট্যাগ নিতে হবে। নিয়ে আপনাকে বলতে হবে টেক্সট ডেকোরেশন হবে নান। আমরা সেম এইটাকে আবার এখানে একটা স্টাইল ট্যাগ নিব, নেওয়ার পর বলবো টেক্সট ডেকোরেশন নান। আবার এইটার মাঝখানে এসে বলবো স্টাইল টেক্সট ডেকোরেশন নান, অর্থাৎ আমার টেক্সটে কোনো ডেকোরেশন প্রয়োজন নাই। আমরা দেখতে পারতেছি আমাদের এখান থেকে আন্ডারলাইন গুলা কিন্তু চলে গেল। এরপর আমাদের ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি আর হচ্ছে কালার, এগুলা জাস্ট কপি করব। কপি করে এনে বসাবো হচ্ছে এই স্টাইলের মাঝখানে। আমরা এইখানে একটু ভুল করেছি, কারণ হচ্ছে এখানে দুইটা কোটেশন দেখাচ্ছে। আমরা এখান থেকে একটা কোটেশন ফেলে দিই, ফেলে দিয়ে ফার্স্টে আউটপুটটা দেখি। আউটপুট সেম ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে আমরা আবার কপি করব। এটা কপি করার পর এখানে জাস্ট এটাতে বসাবো সেম ডাবল কোটেশন, একটা কোটেশন আমরা কেটে দিতে পারি। এরপর আবার এখানে এসে জাস্ট এটাকে বলে দেব আবার একটা কোটেশন এখান থেকে কেটে দেব। আমরা যদি আউটপুটটা দেখি, দেখতে পারতেছি আমাদের খুব সুন্দর কিন্তু এগুলা চলে আসলো। এখন আপনি চাইলে এইগুলাকে এক কালার করতে পারেন, যেমন এইগুলা ছিল মূলত আমার স্প্যান ট্যাগের মাঝখানে। আমরা চাইলে এই স্প্যান ট্যাগকে ধরে স্টাইল করতে পারি, এটাকে বলে স্টাইল। কালারটা নিয়ে আসি, মূলত আমরা এটার সাথে ম্যাচিং করে রাখতে পারি এই কালারটা। কন্ট্রোল আই কন্ট্রোল সি, হ্যাশট্যাগ দিয়ে আপনাকে কালারের ভ্যালুটা দিতে হবে। সেম ভাবে এই স্টাইলটা নেবেন, কপি করবেন। কপি করার পর এই স্প্যানের মাঝখানে দিবেন, আর লাস্ট যে স্প্যানটা ছিল এটার মাঝখানে দিয়ে দেন। আউটপুটটা যদি দেখি, আমরা দেখতে পারতেছি এইগুলো এক কালার হয়ে গেছে আর এইগুলো আমাদের আরেক কালার হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন নাই, আমরা একটু খুঁজে খুঁজে ব্যাকগ্রাউন্ড কালারটা ফালাবো। এই ব্যাকগ্রাউন্ড কালারটা ফার্স্টে ফালাতে হবে। আমরা এখান থেকে চলে যাই, উপর দিকে একটু যাই, এইচডি এর মাঝখানে কালারটা ছিল এইটা, কালারটা চলে গেছে। এরপরে হচ্ছে উপরের টিডি থেকে ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল বিজি কালার, এই বিজি কালারটা ফালাই দেই, এটাও চলে গেল। এখন এইখান থেকে এইটা মোটামুটি অনেকটা গ্যাপ দেখতে পারতেছি আমরা। আর একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এটা আমার একদম লেফটে লেগে আছে। আমরা চাইলে এগুলার ফন্ট সাইজটা একটু ছোট বড় করে নিতে পারি। এখান থেকে ফার্স্টে এটা যেটা 14 পিক্সেল করে দেই, এটাকেও 14 করি, মোটামুটি দেখে যে আসলে কতটুকু রাখা যায়। একটু ছোট হলো, এইটাকেও আমরা চাইলে ছোট করতে পারি। পি ট্যাগের মাঝখানে মূলত দেওয়া ছিল এটা 14 পিক্সেল, এটাও করতে হবে 14, এটাও করতে হবে 14।
আর একটু ছোট হয়েছে। আপনি চাইলে উপরে নিচে কিছু গ্যাপ দিতে পারেন। গ্যাপটা দেওয়ার জন্য ফার্স্টে আপনাকে এই পি ট্যাগের মাঝখানে এসে বলতে হবে লাইন হাইট। লাইন হাইট বলে দেন হচ্ছে 20 পিক্সেল। অনেক বেশি হয়ে যাবে, তারপরে আমি দেখি আসলে কতটুকু রাখা যায়। সেম ভাবে এই লাইন হাইটটাকে কপি করব, কপি করার পর এই পি এর মাঝখানে বলবো, আবার এই পি এর মাঝখানে বলতে হবে। তার মানে মোটামুটি ঠিক আছে, 20 পিক্সেল দিলে এনাফ, এতটুকু দিলে ঠিকঠাক আছে। এখন কথা হচ্ছে এটাকে আসলে একটু ডানে সরাতে হবে। তাহলে আমরা যে কাজটা করতে পারতাম, এই পুরো টিরিটাকে 3টা ভাগে ভাগ করতে পারতাম, অথবা আমরা এই 2 ভাগ দিয়েও করতে পারবো। সেটার জন্য আমাকে এটাকে অ্যালাইন সেন্টার করতে হবে। তো এই টিরির মাঝখানে গিয়ে যদি আপনি অ্যালাইন সেন্টার বলেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এটা মূলত এই টিরিটা, এটার মাঝখানে গিয়ে বলে যে অ্যালাইন সেন্টার। তো আপনি চাইলে এইভাবেও রাখতে পারেন, কিন্তু আপনি যদি চান ফার্স্টের যে লেটারগুলো সেগুলো একদম এক সিরিয়াল বরাবর থাকবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই পুরো 2টাকে 3টা ভাগে ভাগ করতে হবে। এছাড়া কাজ করা আসলে পসিবল না। সেটার জন্য আমাকে অবশ্যই একটু কোডে যেতে হবে। আমি এখান থেকে যে টিরিটা ছিল, এই টিরিটা, এটাকে 50% করেছিলাম, এটাকে 50% করেছিলাম। এখানে এসে টিয়ারের মাঝখানে আরেকটা টিরি নেই, আর এই টিরির মাঝখানে আমি একটা উইথ বলি, বলে দিই হচ্ছে 10%, একটা হাইট বলে দেই 110ই থাকবে, আর একটা বিজি কালার বলে দেই রেড। যেহেতু আমার 110% হয়ে গেছে, তার মানে পরেরটা থেকে আমাকে 10% মাইনাস করতে হবে। এই অবস্থায় যদি আউটপুটটা দেখি, এই তো মোটামুটি এতটুকু গ্যাপ হয়ে গেছে। এখন আপনি চাইলে এইগুলোকে লেফটে নিয়ে আসতে পারেন। সেটার জন্য অ্যালাইনটা যেটা ছিল সেন্টার, এটা কেটে দিতে হবে। এরপর আপনি যদি চান এটাকে আরেকটু লেফট থেকে শুরু করবেন, তাহলে একটু পার্সেন্টেজটা কমায় দেখতে পারেন যে আসলে কতটুকু দিলে এনাফ। আমি যদি এখানে 8% দেই, আরেকটু কমবে, 7% দেই, মোটামুটি এখন অ্যালাইনটা ঠিক আছে। এরপর আমাকে যেটা করতে হবে, যতটুকু আমি এখান থেকে কমাইলাম ততটুকু আমার বাকিগুলোতে বন্টন করে দিতে হবে। যেমন এখান থেকে 3%, আমি এই 3% নিয়ে এইখানে বসাতে পারি, যেমন 43। তাহলে আমার এটাও মোটামুটি বড় হয়ে গেছে। এরপর চাইলে আরেকটু কাজ করতে পারি, যেহেতু আমার টেক্সটটা এই পর্যন্ত, এই এতটুকু জায়গা আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি এইটারও একটু কমাই দিতে পারি। 50% এর থেকে আমি একটু 47% করে দেখি কি হয়। একটু কমেছে। আর এখান থেকে 3% নিয়ে দিতে হবে এইখানে, তাহলে এটা হবে 46, আর একটু কমে গেল। তো মোটামুটি এটাই এনাফ। এখন এই ডান পাশের যে আইকনগুলো ছিল, সোশ্যাল আইকনগুলো, সেগুলো বসালেই কিন্তু আমার কাজ ওকে। তো আইকনগুলো মোটামুটি আমি অলরেডি এক্সপোর্ট করে রেখেছিলাম। এখান থেকে জাস্ট আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, আর এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে এসে বলবো ইমেজ, ইমেজেস, আইকন হবে 1। এখানে অল্ট রাখার প্রয়োজন নাই। সেম ভাবে এটাকে ডুপ্লিকেট করব, করে এইটা হবে আমার আইকন 2, আবার ডুপ্লিকেট করে এটাকে আইকন 3, আবার ডুপ্লিকেট করবেন, তারপর এটা আইকন 4, এবং লাস্টের যে আইকনটা ছিল সেটা হচ্ছে আইকন 5। আমরা যদি আউটপুটটা দেখি, আমরা দেখতে পারতেছি আমাদের আইকনটা কিন্তু চলে আসলো। এখন এই আইকনগুলোকে আপনি যদি সেন্টারে রাখতে চান, সেক্ষেত্রে এই টিডির মাঝখানে বলতে হবে অ্যালাইন সেন্টার। এই তো আমাদের আইকনগুলো মোটামুটি সেন্টারে সরে আসছে। এখন এইগুলোকে আপনি চাইলে সিএসএস করতে পারেন। যেমন আমি দেখতে পারতেছি এই যে নিচে কিছু দাগ আছে, সেটার জন্য আপনাকে এখানে স্টাইল ট্যাগ নিতে হবে, টেক্সট ডেকোরেশন বলতে হবে নান। এই সেম সিএসএসটা নিয়ে দিতে হবে কই, বাকি যে অ্যাঙ্কর ট্যাগগুলো ছিল সেখানে, এটাতে দিতে হবে, এটাতে একদম লাস্ট যেটা ছিল সেটাতেও। তাহলে আমাদের দাগগুলা চলে গেছে। এরপর আপনি যদি চান একটু মার্জিন দিবেন বা গ্যাপ করবেন, সেটাও কিন্তু পসিবল। সেটার জন্য আপনার ফার্স্টের অ্যাঙ্করটাকে বলে দিতে হবে মার্জিন, উপর নিচে থাকবে 0, আর বামে টানে থাকবে হচ্ছে 2 পিক্সেল। আমি সেম এইটাকে কপি করব, কপি করার পর এখানে বলি, মানে প্রত্যেকটাতে আমাকে এই জিনিসটা বলতে হবে। একটু গ্যাপ কিন্তু হয়ে গেছে। এখন আমার এইখানে যে ব্যাকগ্রাউন্ড গুলা ছিল সেগুলো তো আর প্রয়োজন নাই, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড গুলা ফেলে দেই। একটু আউটপুটটা দেখি, এই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আর এখান থেকে রেড কালারের ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন নাই।
এটাও ফেলে দেই, এটাও প্রয়োজন নাই। তো এই অবস্থায় আমরা দেখতে পারতেছি আমাদের মোটামুটি একটা ইমেল টেমপ্লেট বা ইমেল সিগনেচার কিন্তু রেডি। এখন আপনি চাইলে এই ইমেল সিগনেচারটাকে আপনার ইমেলেও ইউজ করতে পারেন। আপনি চাইলে এই সিগনেচারটাকে আরেকটু নিখুঁত করতে পারবেন। যেমন এই যে আপনার এই অ্যালাইনটা ছিল, এই অ্যালাইনটা কিন্তু আপনি চাইলে এখান থেকে সমান করতে পারেন। আপনি চাইলে এই ইমেজটাকে এখান থেকে শুরু করতে পারেন। সেটার জন্য যেটা করতে হবে, এইখান থেকে আমি যেমন সেম ভাবে পরে একটা টিডি নিয়েছিলাম, এইখানে এসে এই যে টিডিটা, এই টিডিটা নিয়ে জাস্ট এখানে বসাবেন। ফার্স্টের যে টিডিটা ছিল, টিয়ারটা ছিল এই টিয়ারের মাঝখানে, জাস্ট এখানে বসাইলে আপনার এটা এখান থেকে শুরু হবে। জাস্ট 3টা ভাগে ভাগ করে নেবেন, তাহলেই কিন্তু এনাফ। আর এই ডেজিগনেশনটা নামটা আপনি চাইলে আরেকটু লেফটে রাখতে পারেন অথবা রাইটে রাখতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। এটা যদি আপনি লেফটে রাখেন আমার মনে হয় না ভালো লাগবে, তারপরে একটু দেখি কেমন লাগে। আমার কোন টিডিতে ছিল এটা, এই টিডি। এখান থেকে আমি অ্যালাইন সেন্টারটা তুলে দেই, তাহলে আমার এটা লেফটে চলে আসবে। আপনি চাইলে কিন্তু এভাবে রাখতে পারেন, সমস্যা নাই। অথবা আপনি একদম রাইট থেকে শুরু করতে চাইলে সেটাও করতে পারেন। তো এই অবস্থায় যদি আমরা চাই এই সেম টেমপ্লেটটা আমরা আমাদের ইমেলে ইউজ করব, সেটা কি করে করব সেই কাজটা আমরা এখন একটু দেখে নেই। সেটার জন্য আপনাকে অবশ্যই মেলে যেতে হবে। আমি এখান থেকে চলে যাই হচ্ছে জিমেল। এরপর এখান থেকে যাবেন হচ্ছে এই যে সেটিংস অপশন, এই সেটিংস অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে সি অল সেটিংস। এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাবেন এখানে ইমেল সিগনেচারের একটা অপশন দেওয়া আছে। আমার এখানে অলরেডি একটা ইমেল সিগনেচার অ্যাড করা আছে, এটাকে আমার রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এইখান থেকে জাস্ট ডিলিট করব, ডিলিট। তো ফার্স্টে আপনাদের এরকম ব্ল্যাঙ্ক থাকবে, কোনো ইমেল সিগনেচার থাকবে না। আপনারা এখানে ক্রিয়েট নিউ ক্লিক করবেন, এখানে একটা নাম দিবেন, আমি নাম দিলাম হচ্ছে নিউ, এরপরে ক্রিয়েট। এরপর যেটা করবেন এটাকে 100% নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর কন্ট্রোল এ দিবেন, অর্থাৎ সবগুলো আপনাকে একসাথে সিলেক্ট করতে হবে। করার জন্য কন্ট্রোল এ, এরপরে দিবেন হচ্ছে কন্ট্রোল সি, অর্থাৎ সবগুলো একসাথে কপি করতেছেন। এরপরে মেলে যাবেন, মেলে যাওয়ার পর এই যে বক্সটা দেখতে পারতেছেন খালি বক্স, এই বক্সের ভিতরে ক্লিক করবেন, ক্লিক করার পর দিয়ে দিবেন কন্ট্রোল ভি, অর্থাৎ সবকিছু এখানে পেস্ট করতেছেন। পেস্ট করার পর একদম নিচে আসবেন, নিচে আসার পর জাস্ট সেভ চেঞ্জেস দিবেন। এখন যদি আমি এখানে কম্পোজে ক্লিক করি, আমার এখানে কোনো ইমেল টেমপ্লেট দেখাবে না, কারণ আমি এখানে সেভ দিয়েছি ঠিক, বাট এটাকে কিন্তু টিক মার্ক দিয়ে দিই নাই। সেজন্য আবার অবশ্যই আমাকে সি অল সেটিংসে যেতে হবে। আর এখান থেকে আমাকে ধরায় দিতে হবে যে আসলে আমি কোনটা চাইতেছি। এখানে আমাকে বলতেছে নো সিগনেচার, জাস্ট এখান থেকে নিউ বলে দিব, আবার এখান থেকে বলে দিব নিউ, এরপর আবার বলে দিব সেভ। এখন যদি আপনি কম্পোজে ক্লিক করেন তাহলে ইমেল সিগনেচারটা চলে আসবে। কিন্তু একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সমস্যাটা হচ্ছে আমাদের ইমেজগুলো নাই। এইটাই হচ্ছে মেইন প্রবলেম। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা লাস্টের দিকে একটা প্রবলেম ফেস করব, আর সেটা হচ্ছে আমাদের ইমেজগুলোকে অবশ্যই পোস্ট ইমেজ ওয়েবসাইটে পোস্ট করতে হবে, অন্যথায় কিন্তু আমরা আমাদের ইমেজের লিঙ্কগুলো পাবো না। সেটার জন্য আমরা অবশ্যই এখান থেকে এভাবে ইউজ করতে পারবো না। কারণটা হচ্ছে আমরা এখানে যে ইমেজগুলো ইউজ করেছি এটা মূলত আমার ডেস্কটপ থেকে। এখন আপনি যদি আপনার ডেস্কটপে যান সেক্ষেত্রে তো আর এই ইমেজগুলো পাবে না, কারণ এই ইমেজের লোকেশন তো শুধুমাত্র আমার ডেস্কটপে। তো আমি এই ইমেজগুলোকে মূলত পোস্ট ইমেজ ওয়েবসাইটে যাব, যাওয়ার পর এখান থেকে পোস্ট করব। ওয়েবসাইটের নাম হচ্ছে পোস্ট ইমেজ। এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে জাস্ট ইমেজগুলোকে পোস্ট করবেন। ক্লিক করবেন চুজ ইমেজ, এখানে ক্লিক করার পর আপনার কোন কোন ইমেজগুলো আপনি চান। আমি আমার ফোল্ডারের কাছে যাই, এই হচ্ছে আমার ফোল্ডার। এটার ভিতরে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি ইমেজেস ফোল্ডার, আর এখান থেকে জাস্ট কন্ট্রোল এ দিব, দেওয়ার পর দিব ওপেন। প্রত্যেকটা ইমেজ কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা ইমেজই জাস্ট ক্লিক করবেন আর লিংকটা নিয়ে নেবেন। তো ফার্স্টে যদি আপনি লোগোর লিংকটা নিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন শেয়ার অপশন, শেয়ারে ক্লিক করার পর জাস্ট ডিরেক্ট লিংক, এই লিংকটা কপি করবেন। এই লিংকটা কপি করার পর ক্লোজ দিয়ে দিবেন। এরপর আপনার যে লোগোটা বসাইছিলেন ওই লোগোর অপশনে যাবেন। আমার এখানে লোগোটা বসানো হয়েছিল মূলত একটু নিচে, একদম উপরে মেবি এটা, এই যে ইমেজ। এখন আমি এই ইমেজটা রাখতে পারবো না, ইমেজটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর এই লিংকটা বসাতে হবে, কিন্তু এই লিংকটা বসাবো হচ্ছে আমি ইমেজ সোর্সের ভিতরে। সেম ভাবে আমাকে নিতে হবে ইমেজ, আর এখানে এই সোর্সের ভিতরে আমাকে এই লিংকটা বলতে হবে। এরপর অলটাকে ফেলে দিবেন, অলটার আমার প্রয়োজন নাই। এই অবস্থায় যদি আমরা একটু আউটপুটটা দেখি যে সেম থাকে কিনা, আসলে আমরা দেখতে পারবো এখানে একটু রিলোড নিয়ে কিন্তু আমাদের ইমেজটা চলে আসছে, তার মানে আমার লিংকটা কাজ করতেছে। সেম ভাবে এখানে আইকন 1 আইকন 2 এভাবে বসাতে হবে। এই হচ্ছে আমার আইকন 1,
এটাকে আমি ডিরেক্ট লিংক থেকে লিংকটা কপি করব, কপি করার পর আমার যে লিংকটা ছিল একদম নিচে মেবি ছিল এটা, এই লিঙ্কগুলা এখান থেকে এই সোর্সের মাঝখানে এসে আপনি ফার্স্টে এটাকে বলবেন, আপনি যে লিঙ্কটা কপি করে আনলেন সেটা। এখন কিন্তু আর এইগুলা থাকবে না, এটা হচ্ছে আমার ডেস্কটপের লোকেশন। এরপরে হচ্ছে আমার যে লিঙ্ক ছিল আইকন 2, এটাকে কপি করব ডিরেক্ট লিঙ্ক, সেম ভাবে এখান থেকে এটা ফেলে দিব, ফেলে দেওয়ার পর এটা এখানে বসায় দিব। এরপরে হবে আইকন 3 ডিরেক্ট লিঙ্ক, এটা হবে আমার 3 নাম্বার। এরপর হচ্ছে আইকন 4 ডিরেক্ট লিঙ্ক, এরপর এটা এখানে বসবে। এরপর লাস্ট যেটা আছে আমার আইকন 5, আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনার আনলিমিটেড যত ইচ্ছা আপনি ডিজাইন করতে পারেন, যত ইচ্ছা আইকন ইউজ করতে পারেন। আইকো ফন্টটা কিন্তু সবথেকে বেস্ট একটা ওয়েবসাইট। এই অবস্থায় যদি আমরা আউটপুটটা দেখি, আমরা রিলোড দেই, আমরা দেখতে পারতেছি সকল ইনফরমেশন গুলো আছে, তার মানে কোনো সমস্যা নাই। এখন আমি সেম আবার আগের মতো কাজ করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আবার যাব আমার মেইলে, এটা কেটে দেই, আবার যাব হচ্ছে সেটিং, সি অল সেটিংস, এখান থেকে আমার মেল এই নিউটাই থাকবে, জাস্ট এখানে ক্লিক করব, কন্ট্রোল এ দিব, দেওয়ার পর ব্যাকস্পেস দিব, অর্থাৎ সবকিছু আমি মুছে দিলাম। এখন আমি আবার কন্ট্রোল বি দেই, দেখতেছি আমার ইমেজগুলো আসতেছে, এই তো ইমেজটা চলে আসছে। আমি যদি একটু নিচে যাই আমার আইকনগুলো কিন্তু চলে আসছে। এখন যদি আমি এখানে গিয়ে আবার সেভ দেই, সেভ চেঞ্জেস, এখন যদি আবার কম্পোজে যাই, তো এখন আমি দেখতে পারতেছি আমার এখানে ইমেজে চলে আসলো, আমার এখানে কিন্তু আমার আইকনগুলো চলে আসছে। এখন আপনি যদি এখানে কোনো মেল করতে চান, সাপোজ আমি এখান থেকে একটা মেল দিয়ে দিই, যেমন এইটা দিয়ে দিলাম। এই মেলে যদি আমি কিছু মেল করতে চাই, সেন্ড করি, মেসেজ সেন্ড হয়ে গেছে। আমি যদি ভিউ মেসেজ দেই, এই যে দেখেন আমি জাস্ট একটা টেক্সট মেসেজ করলাম আর তার সাথে কি আমার সম্পূর্ণ ইনফরমেশন গুলা কিন্তু দেখাচ্ছে। এখন যাকে মেল করলাম সেই যদি এই মেলের ভিতরে ঢুকে তাহলে আমার সিগনেচারটা দেখতে পারবে। আমি এখানে দেখতে পারতেছি আমার ইনফরমেশন গুলা ব্ল্যাক হয়ে আছে, এটা কেন প্রবলেম করতেছে একটু পরে দেখতেছি। আমি জাস্ট আগে আমার ওই মেলটাতে যাই, এখানে শোতে ক্লিক করি, বলতেছে অ্যাড্রেস নট ফাউন্ড, বাট এই যে আমার ইমেলের টেমপ্লেটটা কিন্তু চলে আসলো এখানে। তো এখন আসলে দেখা যাক আসলে টেক্সট গুলা কেন এমন হচ্ছে। আমি যদি এখানে আসি, এটাকে রিলোড দিয়ে আমার টেক্সট ঠিকই ছিল। আবার সেম ভাবে আমি এখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম সব। আমি এখান থেকে আবার যাই হচ্ছে অল সেটিংসে, আমার এইখানে একটু দেখতে হবে যে সবকিছু ঠিকঠাক ছিল কিনা। এখানে সবকিছু ঠিকঠাক ছিল। আমি কন্ট্রোল এ ব্যাকস্পেস দিয়ে সব ফেলে দেই, আবার এখান থেকে কন্ট্রোল বি দিয়ে আগের মতো সবকিছু বসাই, এখনো সবকিছু ঠিকঠাকই আছে। এখন যদি আমি এটাকে আবার সেভ চেঞ্জেস দেই, এখন যদি আমি কম্পোজে যাই, এই তো এখন আমার সবকিছু ঠিকঠাক আছে। এখন আপনি চাইলে এখানে যাকে মেল করবেন সে যদি ওই মেলের মধ্যে ঢুকে তাহলে আপনার এই ইমেল সিগনেচারটা দেখতে পারবে। সেখান থেকে কি করবে, এখান থেকে ক্লিক করে কিন্তু আপনার সোশ্যাল আইকন গুলাতে চলে যেতে পারবে। তবে সেটার জন্য একটা কাজ করতে হবে, এখানে যে হ্যাশট্যাগ গুলো ছিল, এই যে হ্যাশট্যাগ গুলো ছিল, এই হ্যাশট্যাগের মাঝখানে জাস্ট আপনার কি করতে হবে, ওই লিঙ্ক গুলা বলে দিতে হবে। আপনার সোশ্যাল প্রোফাইলের যে লিঙ্ক গুলো ছিল, ওই সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক গুলো যদি আপনি এই হ্যাশট্যাগের মাঝখানে বলে দেন, হ্যাশট্যাগটা ফেলে দিয়ে যদি এখানে বলে দেন, তাহলে কিন্তু এখানে অটোমেটিক কাজ করবে। তাহলে সে জাস্ট এখানে ক্লিক করবে আর আপনার ওই প্রোফাইলে কিন্তু চলে যেতে পারবে। তো এই ছিল মূলত আমাদের ইমেজ সিগনেচারের কাজ। আমি ইমেজ সিগনেচারের উপরে পার্ট বাই পার্ট আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন ইমেজ সিগনেচার তৈরি করার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেন এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা পান এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে পারেন। মূলত ডিজাইন আইডিয়াটা আপনাকে অবশ্যই বেছে নিতে হবে যদি আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করতে চান। আর যদি প্র্যাকটিসের জন্য করতে চান সেক্ষেত্রে গুগলে যদি আপনি ইমেজ সিগনেচার লিখে সার্চ করেন সেক্ষেত্রে অবশ্যই অনেক ইমেজ সিগনেচার পেয়ে যাবেন, সেগুলো দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। যদি আপনারা পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি এখান থেকে ভালো একটা কিছু শিখতে পারবেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো পর্ব বা নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।